এয়ারপোর্টে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে মেঘরোজ। রৌশন নিতে আসবে ওদের। রোজ চারদিকটা ভালো করে দেখছে। কয়েকজন ওদের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। একজন দেখতে হুবহু মুন্নির ভাইয়ের মতো। মেঘ রোদ্দুর, একটু ওয়েট করো, আমি আসছি। কোথায় যাচ্ছিস? রোজ বিরক্তির সুরে বলল। টয়লেটে যাচ্ছি। যাবা? মেঘ থতমত খেয়ে উত্তর দেয়। এখানে টয়লেট? আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। মাহিনের, মুন্নির ভাই, সামনে পায়ের ওপর পা তুলে গাড়িতে বসে আছে রোজ। মাহিনের হাত পা বাঁধা, শুধু মুখটা খোলা, কিন্তু কপালে বন্দুক ঠেকিয়ে রাখার জন্য কথা বলছে না মাহিন। কি করছিলে এখানে? মায়া। কে তুমি? আর আমাকে এভাবে এখানে আনলে কিভাবে? ওয়াও, গ্রেট কোয়েশ্চন। তাহলে শোনো, তুমি যখন মেঘের দিকে গোল গোল চোখ করে তাকাচ্ছিলে তখনই আমি পেছনে থেকে তোমার গলায় টুইস করি। আর তুমি সেন্সলেস হয়ে যাও। তারপর তোমাকে রাস্তার সাথে মিশিয়ে টানতে টানতে তোমার এই গাড়িতে আনি। এখানে এসে দেখি দড়ি টেপ সব রেডি আছে। তাই তোমার জিনিস দিয়েই তোমাকে বেঁধে রেখেছি। তুমি মেঘকে চেনো? কে তুমি? তা জেনে তোমার কোনো লাভ হবে না। তুমি আগে এটা বলো, এখানে কি করছো? মেঘের দিকে ওভাবে তাকাচ্ছিলে কেন? মাহিন চোখমুখ শক্ত করে নিচের দিকে তাকিয়ে রইল। রোজ ধমক দিয়ে বলে ওঠে, কিছু জিজ্ঞেস করেছি আমি। উত্তর দিচ্ছ না কেন? মেঘকে নিয়ে যেতে এসেছি। কেন? মাহিন উত্তর দিল না। রোজ রেগে মাহিনের চুল মুঠো করে টান দিল। মাহিন ব্যথায় কুঁকড়ে ওঠে। বাবা বলেছে মেঘকে মেরে ফেলতে। ও বাবার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। ওর জন্য সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। ওহ আচ্ছা, তুমি সেই মাহিন না যে সেহের আপুকে রেপ করার চেষ্টা করেছিলে? সেহেরের নাম শুনতাই চমকে তাকায় মাহিন। রোজ বন্দুকের ট্রিগার টানল। মাহিনের কপালে বন্দুক ঠেকিয়ে রোজ রেগে বলে, আমার বৌনিকে টাচ করে অনেক বড় ভুল করেছিলি তুই। সেই ভুলের জন্য এখনো তোকে মাফ করেনি রোজ। আর তুই? তুই আবার রোজের ভালোবাসার ক্ষতি করার জন্য এসেছিস? এবার কি করে ছাড়ি তোকে? জীবনে শেষবারের মতো আল্লাহর নাম নিয়ে নে। তোর কাছে 5 সেকেন্ড সময় আছে। মাহিন কিছু বলার আগেই রোজ গুলি করে দিল। রক্তে সারা গাড়ি লেপ্টে আছে। রোজ ওখান থেকে বেরিয়ে আবার এয়ারপোর্টে আসে। মেঘ রোজকে দেখে ইশারায় ডাকে। রোজ কাছে আসে। মেঘ ফিসফিস করে বলে, আগে বলিস নি কেন যে তুই মাহিনের কাছে যাচ্ছিস? ওদিকটায় সিসিটিভি ক্যামেরা আছে, ভুলে গেছিস? চমকে তাকালো রোজ। সমস্যা নেই, আমি প্রোগ্রামের সেট চেঞ্জ করে দিয়েছি 15 মিনিট আগে। কেউ ওই ফুটেজটা পাবে না। সো টেনশন করিস না। রৌশন ভাই নাকি 10 মিনিটের মধ্যে চলে আসবে। তাই একটা রুমাল এগিয়ে দিয়ে চোখে লেগে থাকা রক্ত মুছে ফেল। তুমি জানো সব? তোর আগেই সবটা দেখেছি আমি। শুধু তোর জন্য অপেক্ষা করছিলাম। আমি চেয়েছিলাম তোর প্রতিশোধ তুই নে। ও তোদের অনেক হ্যারাস করেছে, এমনকি বৌনিকে। যাক, সেসব আমি সবসময় তোর পাশে আছি রোজ, তাই তুই শুধু নিজের কাজে ফোকাস কর। বাকি সব আমি সামলে নিব। জানি তো। রোজ আলতো করে জড়িয়ে ধরল রোজকে। মেঘ বাহাতে রোজকে জড়িয়ে ধরে চারপাশে চোখ বুলাচ্ছে। রৌশন আর দিয়া এসেছে ওদের নিতে। রোজকে দেখে দিয়া দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে। আমার আগে বিয়ে করে নিলি? ইটস নট ফেয়ার রোজানু। তোর বিয়ে আর আমি কিনা সেখানে নেই। মেঘ হেসে বলল, তোমাদের ছাড়া বিয়ে হবে কিভাবে দিয়া? দিয়া চোখ বড় বড় করে তাকালো। তার মানে তোমরা বিয়ে না করেই একসাথে থেকেছ? ছি ছি।
মেঘ তৎক্ষণাৎ উত্তর দিল, সবটাই তো তোমার জমের কাছ থেকে শেখা। এখন ছি ছি করলে কিভাবে চলে শালিকা প্লাস বেআইন সাহেবা। মেঘের কথায় লজ্জা পেল দিয়া। সবার আড়ালে রৌশনকে কয়েকটা খামচিও দিল। গাড়ির ব্যাকসিটে বসে বসে ঝিমাচ্ছে রোজ। সকালে জুস খেয়েছিল, তারপরেই এই হাল। সামনে দিয়া একের পর এক ঘটনা বলে চলেছে। রৌশন ড্রাইভ করছে আর মনোযোগ দিয়ে দিয়ার কথা শুনছে। রোজ মেঘের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। ভাগ্যিস জুসে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিলাম। ও এখন নিশ্চিন্তে ঘুমাক, দিয়া একটু পেছনের সিটে আসবে। রোজ হয়তো ঘুমিয়ে গেছে। রৌশন ভাই, আমাকে এখানে নামিয়ে দাও, একটা কাজ সেরেই আসছি আমি। অ্যাড্রেস টেক্সট করে দিও। মেঘকে নামিয়ে দিয়ে সবাই বাড়ি চলে আসে। রাত 10টা কি 11টা। রোজ ঘুম থেকে উঠে ছাদে পায়চারি করছে। মেঘকে বিকাল থেকে কল করে যাচ্ছে ও, কিন্তু মেঘের ফোন বন্ধ। রাত 1টার পর বাড়ি ফেরে মেঘ। রোজ তখন ছাদের দোলনায় বসে তারা গুনছে। বউ ও বউ। মেঘের ডাক শুনেও মুখ ঘুরিয়ে বসল রোজ। মেঘ এসে রোজের পাশে বসে, আমার মিষ্টি বউটা কি আমার ওপর রাগ করেছে? না না, রাগ করব কেন? খুশিতে চুম্মা দিতে ইচ্ছা করছে। মেঘ গালটা রোজের দিকে এগিয়ে দিল। গিভ মি এ চুম্মা বউ। রোজ সজোরে একটা চর বসিয়ে দিল। মেঘ গালে হাত দিয়ে অসহায় চোখে তাকিয়ে আছে। গত 8 দিনে 100-এর বেশি চর খেয়েছে ও। বলতে গেলে ইদানিং চর থাপ্পড় না খেলে ওর ব্রেইনই খোলে না। মেঘরোজ টের পেল কেউ ছাদে আসছে, তাই ওরা চুপচাপ বসে রইল। দিয়া ছাদে এসে হাত পা ছুড়ছে। পিছু পিছু রৌশনও এসেছে। বলেছি না আপনি লুকিয়ে লুকিয়ে আমার ঘরে আসবেন না, আমাকে টাচ করবেন না, তাও কেন করেছেন? আমি যাব না রুমে, আমি আপনার সাথে থাকব না। বুঝতে পেরেছেন? যতদিন না বিয়ে হবে ততদিন আমার বাড়ি, মানে এ বাড়ি আপনি থাকতে পারবেন না। আর কয়েকদিন পরই তো ও দেশে যাব। মেঘ কিছু বলতে যাচ্ছিল, তখনই রোজ হাত দিয়ে মেঘের মুখ চেপে ধরে। রৌশন ধীরে ধীরে দিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। পাশের ছাদ থেকে কিছুটা আলো এসে পড়ছে এ ছাদে। হঠাৎ দিয়া রেগে রৌশনের দিকে তেড়ে আসল। দিয়াকে এভাবে তেড়ে আসতে দেখে ঘাবড়ে যায় রৌশন। দিয়া চট করে রৌশনের ঘাড়ে কামড় বসিয়ে দেয়। একে একে হাতে পিঠেও কামড় দিল। আহহ দিয়া, কি করছিস এসব? শাস্তি দিচ্ছি। তুমি তখন আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে ঠোঁট দেখালো, কামড় দিস না। এবার বুঝবা কার দাঁতে কেমন ধার। তাই নাকি? তখন তো শুধু ঠোঁটে দিয়েছি। এখন? রৌশন দিয়ার দুহাতে পেছনে ধরে দিয়ার ওড়না খুলে নিজের গলায় ঝোলাল। রোজ চট করে মেঘের চোখ ঢেকে দেয়। রোজ, ওদের প্রাইভেসি লাগবে, চল এখান থেকে। ধুর বাল, ওরা যদি টের পায় যে আমরা এখানে আছি বা ছিলাম, তাহলেই ওরা বেশি আনইজি ফিল করবে। তার থেকে ওরা রোম্যান্স করে চলে যাক। তুমি চোখ বন্ধ করে থাকো। তুই দেখছিস কেন? সাবধানতা। আমি নজর রাখছি যেন ওরা আমাদের দেখতে না পায়। এবার ফিসফিসানি বাদ দাও। রোবট হয়ে বসে থাকো। মশা কামড়াচ্ছে তো। চুপ না করলে ছাদ থেকে ফেলে দিব এবার। দেখতেছ আমার বন্ধু একটা সুন্দর নাইট স্পেন্ড করতেছে, তবুও ডিস্টার্ব করেই চলেছ। রোজ মেঘের চোখ আর মুখে হাত দিয়ে চেপে ধরে নিজের কোলে রাখল। নিজেও দোলনায় মাথা রেখে ঘুমের ভান ধরে শুয়ে রইল, যেন বাই এনি চান্স ওদের দিয়ারা দেখলেও কিছু বুঝতে না পারে। ওদিকে রৌশন ধীরে ধীরে দিয়ার ঠোঁটের দিকে এগোচ্ছে। হাত দিয়ে দিয়ার কোমর চেপে ধরে আছে, যার কারণে দিয়া চাইলেই এই জমের থেকে সরে যেতে পারছে না। রৌশন প্রথমে গভীরভাবে দিয়ার কপালে ঠোঁট ছোঁয়াল।
তারপর ঠোঁটে ঠোঁট রাখতেই দিয়ে ভয়ে দূরে সরে গিয়ে কাঁপতে লাগল। কি হয়েছে? দিয়া আঙ্গুলের ইশারায় দোলনা দেখাল। রৌশন দোলনার দিকে তাকিয়েই একটা লাফ দিল। ওহ গড, এরা এখানে কি করছে? একটু এগিয়ে গিয়ে ওদের ভালো করে দেখল, থ্যাঙ্ক গড ওরা ঘুমিয়ে আছে। না হলে আজ মান সম্মান কিচ্ছু থাকত না। কথাটা শুনেই হাসল দিয়া। জম, ও জম, শুনুন না। কি হয়েছে? বলছি আপনি যদি ওদের ঘুম থেকে তুলে এখন যা যা হলো সেটা বলতে পারেন তাহলে আমি নিজে আপনাকে প্রপোজ করব, কিসি দিব, বিয়ের পর অনেকগুলা বাচ্চাও দিব। রৌশন দিয়ার শয়তানি দেখে রাগ হল। তাও ঠোঁটে চওড়া হাসির রেখা রেখে বলল, সিরিয়াসলি? ইয়েস, ক্যান ইউ ডু দ্যাট? রৌশন রোজদের দিকে এগিয়ে গেল, সেটা দেখে ভয় দিয়ার গলা শুকিয়ে আসে। রোজ শুয়ে শুয়ে ঠোঁট চেপে হাসছে। দিয়া হুট করে এসে রৌশনের হাত ধরে টেনে নিয়ে গেল। রৌশনের বেখেয়ালিতে ওর হাতটা দোলনার সাথে ধাক্কা খায়, দোলনাটাও একটু দুলে ওঠে। ওরা যেতেই মেঘ উঠে পড়ল। এটা কি হলো? কি আর হবে? ওই যে ওই কথাটা শোনোনি? হুট করে এসে লুট করে নিয়ে যাব। দিয়া এটা প্র্যাকটিক্যালে দেখালো। চলো এবার আমরাও নামি। ঘুম আসছে। খেয়েছিস? এখন খাবো না। ঘুম আসছে অনেক। সন্ধ্যাবেলায় চিকেন স্টু খেয়েছিলাম। তুমি তো গিলে এসেছ। জামা দিয়ে বিরিয়ানির গন্ধ আসছে। হাত দিয়ে মাথা চুলকালো মেঘ। আসলেই খেয়ে এসেছে ও। রোজ উঠে ঘরে চলে আসে। সকালে একটা এজেন্সিতে থেকে কল আসে। এটা সেই এজেন্সি যারা স্যাটেলাইট লঞ্চের সময় ডিউটিতে থাকবে। মেঘ রোজকে নিয়ে ওখানে যায়। মাহির আগে থেকেই ওখানে ছিল। রোজকে দেখে মাহির মৃদু হাসল। রোজ প্রশ্ন করল, হাসছ কেন? বললে লজ্জা পাবি। রোজ ভ্রু কুঁচকে তাকাল। না বললে মার খাবা। গলায় ওড়নাটা ঠিকভাবে পেঁচিয়ে রাখো। লাভবাইটের চিহ্নগুলো জ্বলজ্বল করছে। রোজ এবার সত্যিই লজ্জা পেল। কিন্তু তার থেকেও মেঘের প্রতি রাগ জমছে বেশি। মেঘ সবার সাথে কথা বলে রোজকে ডাকল। নাম্বারগুলো বল, আমি সিগন্যাল হ্যাক করছি। মাহির ভাই তুমি ফোন কানেক্ট করে সবাইকে নিউজ পাঠানোর ব্যবস্থা করো। এজেন্সির চিফ এগিয়ে আসল। আমরা আমাদের এজেন্টদের পাঠিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ ওরা লোকেশন ট্র্যাক করতে পারবে। কিন্তু তোমাদের এত কষ্ট করার কোনো দরকার ছিল না। কথা বলতে বলতে মেঘ সিগন্যাল হ্যাক করে। কলকাতার একটা রোডে মুন্নির বাবার গাড়িগুলো আটকে আছে। মাহির সাথে সাথে এজেন্টদের লোকেশন বলে দেয়। শুধু অ্যাড্রেসটা জেনে রাখতে বলুন। ওদের সাথে এখন ঝামেলা করলে ওরা নতুন প্ল্যান তৈরি করার সুযোগ প্লাস সময় পেয়ে যাবে। মেঘ সারাদিন কাজ করে সবে বাড়ি ফিরেছে মেঘ, রোজ আর মাহির। ঠিক তখনই সামনে রৌশন দিয়াকে দেখতে পায় ওরা। দিয়া সিঁড়ির ওপর দাঁড়িয়ে রৌশনের ঘাড়ে কামড় দিচ্ছে। সোফায় বসে মিরাজ আর রুহি হাসছে। রোজ ভ্রু কুঁচকে সবার দিকে তাকালো, তারপর গলা খাকরি দিল। রোজ গম্ভীর গলায় বলল, ঘরে কি জায়গা নেই? আর এমনভাবে কামড়াস কেন যে দাগি বসে না? দিয়া দাঁত বের করে হেসে বলল, স্টিল বডি, আমার দাঁতই বেশি কষ্ট পায়। তোদের কাজ হয়েছে? মেঘ বলল, অলমোস্ট। 20 দিন পরই ফিরে যেতে পারব। দিয়া পড়াশোনা শুরু করে দাও, টপ না করলে কিন্তু রৌশন ভাই রোম্যান্সের দোজ কমিয়ে দিবে। মেঘের কথায় হাসল সবাই। বিকালে রোজ নিজের ঘরে বসে একটা নকশা আঁকছে। স্যাটেলাইট লঞ্চ করবে যেখানে, ঠিক তার পাশের বিল্ডিংটার। মেঘ মনোযোগ দিয়ে রোজের আঁকা দেখছে। আর রোজের ভুল ধরছে। এতবার ভুল ধরায় রোজ পেন্সিল আর্ট পেপার মেঘের মুখে ছুঁড়ে মারে।
নাও তুমিই করো। মিস্টার জিনিয়াস হইছ বলে ভাব মারানো লাগবে না। তোমার এই জিনিয়াসগিরির ওপর রোজ ফিরেও তাকায় না। কি বললি? কি বলেছি শুনতে পাওনি? বলেছি তুমি জিনিয়াস, তাই সব কাজ তুমি করো। আমি তো কিছু পারি না, তাহলে বেকার খাটব কেন? যাই করি না কেন সবটা তুমি আগে থেকে জেনে যাও। ইনফ্যাক্ট সব প্ল্যানিং করে রাখো, আর পরে গিয়ে আমি রান্না করা বিরিয়ানি সার্ভ করি। সব বুদ্ধি তোমার, সব ক্রেডিট তোমার। আমি হুদাই টেনশন করে মাথা ব্যথা বাড়াচ্ছি। যত সব, এত পারো তা কাজ করার আগে বলতে পারো না? যখন আমি কাজ করতে করতে অসুস্থ হয়ে যাই, বিরক্ত হয়ে যাই, তখন পীড়িত দেখাতে আসো। তারপর তোমার মাথা। আমার মিষ্টি বউটা এত রেগে গেল কেন? এজেন্সিতে তুমি মেয়েদের সাথে চিপকা চিপকি করছো কেন? আজ থেকে আমরা সেপারেশনে থাকব। তোমার সাথে কোনো সম্পর্ক নেই আমার। বুঝতে পেরেছ মিস্টার জিনিয়াস? লুচ্চা জিনিয়াস। আরে কই চিপকা চিপকি করছি? ফাইল দিতে আসছিল একজন, পড়ে যাচ্ছিল বলেই। পড়লে পড়ুক, তাতে তোর কি? কেউ পড়লেই তাকে ধরতে হবে? দেখছিস ও তোর দিকে কিভাবে তাকাচ্ছিল। তুই আমার সাথে কথাই বলবি না। যা ওই মাইয়াগো লগে ঘেঁষাঘেঁষি কর। আর ইউ জেলাস? রোজ তেরে এসে মেঘের শার্টের কলার চেপে ধরল। মেঘ ভরকে যায় রোজের কাজে। আমি হিংসুটে না, তবে যেটা আমার সেটা শুধুই আমার। আমার প্রিয় জিনিসের দিকে যদি কেউ নজরও দেয় তো তাকে পৃথিবীর মায়া তখনই পরিত্যাগ করতে হবে। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। পাপড়িকে রোজের মা এয়ারপোর্টে পৌঁছে দিয়ে রওশনদের খবর দিল রোজ। ঘণ্টা দেড়েক পরেই ফ্লাইট। কিন্তু মেঘ আসছে না এখনো। মেঘের চিন্তায় রোজের হাত পা থরথর করে কাঁপছে। দিয়া, রুহি ও পাপড়িকে নিয়ে প্লেনের সামনে চলে যায়। রোজ নিজের মাকে নিরাপদ দেখে সেই গোডাউনের দিকে ট্যাক্সি ঘোরাল। ঘণ্টা তিনেক আগে আজ স্যাটেলাইট লঞ্চ হচ্ছে। ডেটের ঠিক দুদিন আগে লঞ্চ হওয়ায় রোজ এসব জানত না। হুট করে মেঘ কল করে একটা ঠিকানা মেসেজ করে দেয় রোজকে। সেখানে গিয়েই রোজ নিজের মাকে হাত পা বাঁধা অবস্থায় পায়। মেঘরা এখনো মুন্নির বাবার পুরনো গোডাউনে আছে, যেটা এজেন্সি থেকে শনাক্ত করা হয়েছিল। দুহাত পেছনে বাঁধা মেঘের। কপাল, ঠোঁট বেয়ে রক্ত চুইয়ে পড়ছে। কপালে বন্দুক ঠেকিয়ে রেখেছে মুন্নির বাবা। ঠিক ওর পেছনে মাহির আর মিরাজকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। এমন করলে কেন মেঘ? তোমার সাথে তো আমার কোনো শত্রুতা ছিল না। এমনকি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতেও চেয়েছি। তাহলে আমার ছেলেটাকে মারলে কেন? কেন মেরেছ? চিৎকার দিয়ে প্রশ্ন করল মুবিন। মেঘ ঠোঁট নাড়িয়ে হাসছে। সেটা দেখে মুবিন রড এনে মেঘের মাথায় বাড়ি দেয়। গলগল করে ঘাড় বেয়ে রক্ত পড়ছে মেঘের। মুবিন কাউকে কল করে। পাপড়ি, রোজ ওরা কোথায়? কতক্ষণ লাগবে ওদের আনতে? বসো, কাউকে পাচ্ছি না। কোথায় চলে গেছে বুঝতেই পারছি না। আজ তো বাংলাদেশে যাওয়ার কোনো ফ্লাইটও নেই। মুবিন রাগের চোটে ফোনটা মেঝেতে ছুঁড়ে মারে। টুকরো টুকরো হয়ে যায় ফোনের প্রতিটা খণ্ড। মুবিন চিল্লিয়ে বলে, কিল দেম। মুবিনের কথায় মাথা তুলে তাকালো মেঘ। চারদিকে তেলের ড্রাম, কোথাও ড্রাগের বক্স, কোথাও বা মদ। মেঘ উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু পায়ের ব্যথায় পারল না। মেঘ পেছনে তাকিয়ে আই কন্ট্যাক্ট করল মাহির মিরাজের সাথে। ওয়েট মিস্টার মুবিন খান। মেঘের কথায় পেছনে ঘুরে তাকালো মুবিন। রাগে চোখমুখ লাল হয়ে আছে মুবিনের। যখন মরবই তখন আপনার প্রশ্নগুলোর উত্তর দিয়েই যাই। পরপারে তো জবাব দিতে হবে যে কেন আপনার উত্তর দেইনি। প্রথমত, আপনার সাথে আমার শত্রুতা খুবই গভীর।
মোহনাকে চেনেন নিশ্চয়ই। আপনার সৎবোন ছিল, যার ওপর আপনি প্রতিটা দিন রাত অত্যাচার করতেন। মোহনার নাম শুনে মুবিনের চোখ মোটা হয়ে যায়, এমনকি তাকে মলেস্টও করতে চেয়েছিলেন। আমি সেই মোহনার ছেলে। সেই মোহনা যে কয়েক বছর আগে একটা ছোট বাচ্চাকে নিয়ে রাস্তার ধার ঘেঁষে হাঁটছিল, তারপর আপনি তাকে তুলে নিয়ে গিয়েছিলেন, সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে তাকে খুন করেছিলেন। মনে পড়ছে কিছু? সেদিন তার হাত ধরে যে বাচ্চাটা হাঁটা শিখছিল সেটা আমি ছিলাম। আপনার ছেলে? সে তো আপনার মতোই পশু, জানোয়ার। জানোয়ারদের খুন করতে কখনোই আমার হাত কাঁপেনি। তবুও ওই খুনটা আমি না, রোজ করেছিল। আপনার ছেলে যে এত বছর বেঁচে ছিল তার জন্য শকর করুন। ওকে তো আমি সেদিনই শেষ করে দিতাম যেদিন ও আমার রোজকে স্পর্শ করেছিল। কি ভাবছেন? চুপ করে ছিলাম কেন? কারণ আমি চেয়েছি আমার রোজ ওর মায়ের মতো হোক, পরিশ্রমী, জিনিয়াস। তাই ওর প্রতিশোধ ওকেই নিতে দিয়েছি। আপনার মেয়ে? সাগলার? কি ভেবেছেন আপনার সাগলার মেয়েকে ভালোবাসতাম আমি? না, আমি তো ওর ব্রেইনওয়াশ করেছিলাম আপনার খোঁজ জানার জন্য, আপনাদের কাছে আসার জন্য। এতক্ষণে বোধ হয় বাংলাদেশের জেলে আপনার মেয়ে শান্তিতে চাকতি পিষছে, আর আমি ফিরে ওকে পার্মানেন্টলি আপনার ছেলের কাছে পাঠিয়ে দিব, কারণ ওর জন্য আমার রোজ কষ্ট পেয়েছে। মুবিন কিছু বলতে চাচ্ছিল, তখনই মেঘ বলতে শুরু করে, রোজ আর আন্টিদের এয়ারপোর্টের কোনো প্লেনে পাবেন না, কারণ ওদের জন্য প্রাইভেট জেট আছে। এবার আসি আপনার আর আমার কাজের হিসাবে। আপনি এত বোকা হলেন কিভাবে মিস্টার খান? যে পাপড়িকে আপনার বাগানবাড়ি থেকে তুলে নিয়ে যেতে পারে সে তাকে নিরাপদ রাখতে পারবে না, এটা ভাবলেন কিভাবে? সেদিন আমার ইচ্ছাতেই আন্টিকে এদেশে আনতে পেরেছিলেন, কারণ এটা আমার প্ল্যানিংয়ের একটা অংশ ছিল। আমি জানতাম তখন আন্টি আমাদের কাছে থাকলে রোজ, আন্টি এবং আমাদের সবারই লাইফ রিস্ক হতো। তাছাড়া আপনার কোটি টাকার চুরির ডিল, সেটাও তো আটকে থাকতো, তাই না? এজন্যই আপনার লোকদের সুযোগ দিয়েছিলাম এখানে আসতে। আপনার এ পর্যন্ত যতগুলো প্রোগ্রাম ডিলিট হয়েছে সবটাই মেঘের জন্য। নিজেকে অনেক বড় জিনিয়াস ভাবতেন আপনি। সো স্যাড, এই ভাবনাটাই আপনার সবথেকে বড় ভুল। কারণ আপনার সমস্ত ল্যাপটপের ডাটা আমি আগেই হ্যাক করে নিয়েছিলাম, আর যতগুলো পেনড্রাইভ ছিল সেগুলো আপনার মেয়েকে দিয়ে আগেই সরিয়ে নিয়েছিলাম। জানেনই তো এসব হ্যাকিংয়ের ব্যাপারে আমি এক্সপার্ট। কথাটা বলে মৃদু হাসল মেঘ। এবার আসি স্যাটেলাইট লঞ্চের কথায়। এই টাইমটাও আমিই চেঞ্জ করেছি, তার একমাত্র কারণ আপনাকে বিভ্রান্ত করব বলে। আপনি আন্টিকে এনেছিলেন প্রোগ্রাম আর কিছু সুইচ চেঞ্জ করার জন্য, আমি সেগুলো আগেই চেঞ্জ করে রেখেছিলাম। আন্টি এসে সেটা ঠিক করে দিয়েছে। আর আপনার মোটা মাথা কি ভাবল? আন্টি সবকিছু উল্টোপাল্টা করে দিচ্ছে? আবারও ব্লান্ডার করে ফেললেন। আপনার ওই চাংচুংফুংদের কাছে অলরেডি আমার লোক চলে গেছে। এতক্ষণে সব টাকাও হয়তো নিয়ে নিয়েছে, তবে আসল হীরাগুলো দেবে না। চীন জাপানিদের ডিচকাও করে মেরে চলে আসবে। আর দায়টা কার ওপর যাবে? দা মুবিন খানের ওপর, কারণ মিটিং এবং কটেজটা আপনার নামে বুক করা। আবার একটা ভুল। আচ্ছা, নিজের নামে করতে গেলেন কেন? ওদের নামে করলেই তো হতো। মুবিন ভয় ফোন খুঁজতে শুরু করে, কিন্তু ফোন তো পাবে না। এখানে ওর ছাড়া আর কারোর ফোন আনার অনুমতি নেই। সে কি এখন ফোন খুঁজছেন? পাবেন না তো, ভেঙে ফেললেন যে। যাই হোক, এবার লাস্ট কথাটা শুনুন। আপনি নিজেকে অনেক বড় জিনিয়াস মনে করেন, তাই না? মিস্টার জিনিয়াস ভাবতেন নিজেকে। ভুলে যান কেন এক আকাশে কখনো দুটো চাঁদ বা দুটো সূর্য থাকে না।
তেমনি প্রতিটা খেলায় দুটো জিনিয়াস থাকে না। মেঘের কথা শেষ হতেই মিরাজ আর মাহির নিজেদের হাতের বাঁধন খুলে জানালার খোলা জায়গা দিয়ে লাফ দিল। মেঘ মুবিনের হাত থেকে গানটা কেড়ে নিয়ে তেলের ড্রামে শুট করে। সাথে সাথে আগুন লেগে যায় সেখানে। মাহির বাইরে থেকে গেট বন্ধ করে দিয়েছে। সবাই ছোটাছুটি করছে বাইরে যাওয়ার জন্য, কিন্তু কোনো জায়গাই খালি নেই। ঠিক তখনই রোজ আসে। বাইরে মাহির আর মিরাজ মেঘের জন্য অপেক্ষা করছে, কিন্তু তারপরই বোমব্লাস্টের বিকট শব্দে কেঁপে ওঠে ওরা। রোজ মেঘরোদ্দুর বলে চিৎকার দিয়ে গোডাউনের দিকে এগিয়ে যায়। মাহির পেছনে থেকে রোজকে ধরে ফেলে। ভাইয়া মেঘরোদ্দুর, ভাইয়া ছাড়ো আমাকে, আমার মেঘরোদ্দুর ভেতরে আছে, আমি যাব ওর কাছে। তোমরা ওকে দেখে রাখতে পারলে না? কেন এমন করল ও? আমি ওর কাছে যাব। আমার মেঘঘোগ। রোজের চোখের সামনেটা অন্ধকারে ঢেকে যায়। টানা 3 দিন সেন্সলেস থেকে ও। তার বড় একটা কারণ ওর মাথার চোট। পাপড়িকে বাঁচাতে গিয়ে কয়েকটা গার্ডসের সাথে মারামারি করার সময় একজন রোজের মাথার পেছনে ইট দিয়ে বাড়ি দেয়। সেখান থেকেই ইনফেকশন হয়েছে। তার ওপর কিছুদিন ধরেই ওর মাথাটা মাঝে মাঝে ঝিমঝিম করত, তাই এই সমস্যা। জ্ঞান ফিরতেই রোজ কান্নাকাটি শুরু করে দেয়। কেউ মেঘের ব্যাপারে ওকে কিছু বলছেই না। ঘণ্টাখানেক পর একজন নার্স এসে রোজকে স্ট্রেচারে করে অন্য একটা কেবিনে নিয়ে যায়। মেঘ বেডে শুয়ে শুয়ে নিশ্চিন্তে আপেল খাচ্ছে। মেঘকে এভাবে দেখে রোজের রাগ আরও বেড়ে যায়। বেডের কাছাকাছি যেতেই রোজ নার্সকে বলে ওকে আগের কেবিনেই দিতে। রোজ ভালো হচ্ছে না কিন্তু। নার্স, ওকে আমার পাশে রাখুন। বেড আনুন আরেকটা। আমি থাকব না এখানে, তোর ঘাড় থাকবে। নার্স, আপনাকে বলেছি না বেড আনুন, ওকে ফেলে রাখুন ওখানে। মেঘের কথামতো নার্স আরেকটা বেড এনে মেঘের বেডের সাথে মিশিয়ে রাখে। তারপর রোজকে সেখানে বসিয়ে দেয়। আপাতত রুমে সবার আসা বন্ধ, তাই সারাদিন কেউ আসেনি। রোজ বালিশে মুখ গুজে কাঁদছে, আর মেঘ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এই মেয়েটা ওর সামনে এসে এত কাঁদে। রোজ, এই মেয়ে, কথা বলবা না আমার সাথে? সেটা না হয় বললাম না, কিন্তু তুই কি কিছু বুঝিসনি? তোকে সেদিন যে মেডিসিন দিছিলাম সেটা খাসনি? আমি কি খাই না খাই তাতে তোমার কি? একবারও বলেছ তুমি কি করছো? কেন করছো? কোথায় যাচ্ছ? কার সাথে যাচ্ছ? না, আমাকে বলবা কেন? আমি কে? কি জানি? কে তুই? হু, কেউ না। আচ্ছা, পায়ে একটু মালিশ করে দে না, ব্যথা করছে। সেদিন দোতলার কাচ ভেঙে লাফ দিতে গিয়ে হাতে আর পায়ে ব্যথা পেয়েছি অনেক। মুন্নির বাপটা যে মার দিছে আমাকে, তাতে তো আধামরাই হয়ে গেছি। একটু সেবা টেবা কর, তোরই তো বর আমি। বর? কিসের বর? কি করছো আমার জন্য? কষ্ট ছাড়া আর কিছু দিশো? আচ্ছা, পাবলিকলি বিয়েটা সেরে নেই, তারপর দিব। এক হালি দিলে হবে? রোজ ভ্রুকুচকে তাকালো। মেঘের চোখে মুখে দুষ্টুমির রেখা ফুটে উঠেছে। রোজ বালিশ নিয়ে শুয়ে পড়ল। মেঘ খানিকক্ষণ পর পর রোজকে খোঁচাচ্ছে। নিরুপায় হয়ে মেঘ বলতে শুরু করে, মুন্নির বাবা আমার আম্মুর সৎ ভাই, আর আমার মায়ের খুনি। আমি ছোট থেকেই ওনাকে শাস্তি দিতে চেয়েছি। ওনাকে টক্কর দেওয়ার জন্য মিস্টার জিনিয়াস হয়েছি। পরে তোর মায়ের কথা শুনে তোর জন্য আমি করেছি এগুলো। ব্যাস এইটুকুই লুকিয়েছি। এবার তো এদিকে ফের। রোজ একবার তাকালো মেঘের দিকে, তারপর উঠে মেঘের পা টেনে নিজের কোলে রেখে তেল দিয়ে মালিশ করতে লাগল। মেঘ সরু চোখে তাকালো। রোজ কাঁদছে। আবার কি হলো? কিছু হয়নি তো আমার। রোজ এবার উঠে এসে মেঘের গলা জড়িয়ে ধরে কেঁদে উঠল।
মেঘ মৃদু হেসে রোজকে এক হাতে জড়িয়ে ধরল। যদি কিছু হয়ে যেত? মিসেস জিনিয়াসের মিস্টার এত তাড়াতাড়ি মরবে না, বুঝলি? তাছাড়া আমার বুদ্ধি কি তোর মতো নাকি? পড়ে পড়ে কাদার অভ্যাস আর হার মেনে নেওয়ার অভ্যাস আমার নেই। বাপরে, মুন্নির সাথে যখন ছিলাম তোর মুখটা দেখার মতো ছিল। বাল, একদম এসব ভাষা বলবি না। আমি চাই না আমার বেবি তোর মতো এমন বেয়াদব হোক। দিন দিন কি হচ্ছিস? বাড়ি যাব আমি। ভালো লাগছে না আমার। তোর জন্য একটা গুড নিউজ আছে। দিয়া আর মিস্সিরা বিয়ে করে নিয়েছে। মেঘের কথায় চমকে তাকালো রোজ। ওকে অসুস্থ রেখে সবাই বিয়ে করে নিল? মেঘ হাই তুলে বলল, দিয়াকে না জানিয়ে আমরা বিয়ে করেছি বলে ওরাও আমাদের না জানিয়ে, আমাদের বাদ দিয়েই বিয়ে করে নিয়েছে। 15 দিনের শপিং জলে চলে গেল। রোজ কিছু না বলে মেঘকে জড়িয়ে ধরে বসে রইল। 7 দিন পর ডিসচার্জ করে দেয় ওদের। বাড়িতে ফিরেই রোজ লক্ষ্য করছে কিছু খেতে ভালো লাগে না ওর, বমি বমি পায়। মাথাটাও মাঝে মাঝে চক্কর দিয়ে ওঠে। মাসখানেক পর রোজ টের পায় ওর পিরিয়ড বেশ কিছুদিন ধরেই অফ। ভয়ে অটোমেটিক চোখমুখ শুকিয়ে আসে ওর। সেহেরের মেয়ে, ছোয়ার ছেলে আর আলিজার 2 ছেলে মেয়ে সবসময় রোজের সাথেই থাকে। তাই ভয়টা আরও জেঁকে বসেছে। রাতে 4 বার বমি করে রোজ। ডাক্তার এসে রোজের চেক আপ করে যায়। কি হয়েছে সেটা কেউ বলছেই না। ওদিকে রোজের টেনশন বেড়েই চলেছে। মেঘ বাইরে থেকে এসেই ঘুমিয়ে পড়ে। মেঘের চেহারা দেখে বোঝা যাচ্ছে ও রেগে আছে। তাই রোজও কিছু বলে না। সকালে টেবিলে বসে তেঁতুলের আচার খাচ্ছে দিয়া। রোজের লোভ লাগছে আচার দেখে। ইদানিং তেমন কিছু খেতে পারে না বলেই হয়তো আচারের প্রতি ওর এই লোভ। দিয়া, আমাকে একটু দে। রোজের কথায় দিয়া মুখ ভেঙচি দিল। নিজে গিয়ে নিয়ে আয়। আমি দেব কেন? এটা আমার। আমার জামাই এনে দিয়েছে। তুই মেঘ ভাইয়াকে বল এনে দিতে। রোজ মন খারাপ করে চেয়ার টেনে বসল। মেঘকে কিভাবে বলবে? মেঘ তো রেগে আছে। কিন্তু কেন রেগে আছে? কার ওপর রেগে আছে? রৌশন আর মাহির রোজের এমন বাংলার পাঁচের মতো মুখ দেখে হেসে কুটিকুটি হয়ে যাচ্ছে। মাহির দাঁত বের করে হেসে বলল, দিয়াটা ঠিক জায়গায় জিল মেরেছে। মেঘ যে পরিমাণে রেগে আছে, ওকে একমাত্র রোজই সামলাতে পারবে। রৌশন দেওয়ালে পিঠ ঠেকিয়ে চোখ বুজে বলল, তোমার বোন নিজেই তো বেসামাল। মেঘকে কিভাবে সামলাবে? আর ও এতটা কেয়ারলেস হলো কবে? খেয়াল রাখার মানুষ পেলে প্রতিটা ব্যক্তিই বেখেয়ালি হয়ে যায়। তার ওপর রোজ তখন বিভিন্ন টেনশন নিয়েছিল। কলেজ, নিজের কাজ, আন্টি, মেঘ এদের নিয়ে চিন্তিত ছিল। তাই ভুল করে ফেলেছে। তবে মেঘও ভুল করেছে। এটা ওকে মানতেই হবে। মেঘের সারপ্রাইজ ওয়েডিং প্ল্যানিংটা মাথায় রেখো। ভুল করা যাবে না। মেঘরোজের বিয়ের জন্য অনেকে অপেক্ষা করে আছে। মেঘের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রোজ। মেঘ হাতে লাঠি নিয়ে রোজের দিকে ঝুঁকে বলল, কলেজে তোকে সিঁড়ি থেকে ধাক্কা মেরেছিল মুন্নি। সেটা বলিসনি কেন? তোর জন্য কতটা ভুগতে হয়েছে জানিস? এমনকি সবার সামনে অপরাধীর মতো মাথাও নিচু করেছি। আমি কি করে জানবো তোমরা আমাকে প্রেগনেন্ট ভাবছ? আমার তো দুপুরেই পিরিয়ড হইছে। প্রথমে অবশ্য মাথা ব্যথা আর বমি দেখে ভয় লাগছিল, পরে ভেবে দেখেছি সেদিন তো মেডিসিনটা খেয়েছিলাম আমি। তো এটা যখন হসপিটালে থাকতে জিজ্ঞেস করেছিলাম তখন বলিসনি কেন? আরে বাবা, তখন রেগেছিলাম। ও তো খেয়াল করছি নাকি? এর জন্য তুমি লাঠি নিয়ে আসছো আমাকে মারতে? এই লাঠি তোর পিঠে ভাঙব বেয়াদব মেয়ে। জানিস তোর এই না বলা কথার জন্য তোর ব্রেইনে ইনজুরি হয়েছে।
এজন্য বারবার বমি আর মাথা ঘুরছিল। খাটের ওপর মেডিসিন এনেছি, নিয়ম করে খাবি। রোজ খাটের দিকে তাকালো। 1 বস্তা সমান মেডিসিন। রোজ মেঘের দিকে তাকাতেই মেঘ চোখ মোটা করে তাকায়। সব খেতে হবে? তো কি শো অফ করার জন্য এনেছি ঔষধ? রেগুলার যেন খেতে দেখি। আর শোন, আজ থেকে আমরা আলাদা থাকব। তুই এই রুমে আর আমি পাশেরটায়। তোর বয়স কম, আমি এখন কোনো রিস্ক নিতে চাই না। আর কাল থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হবে। আমি তেমন টাইম দিতে পারবো না তোকে। তাই ভালো মুখে বলছি, টাইম টু টাইম খাবি, ঘুমাবি। নিয়ম সব গোল্লায় যাক। আগে সুস্থ হবি, পরে ওসব। ঠিক আছে? রোজ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মেঘ রোজকে শুতে বলে নিচে চলে আসে। সবাই কালো মুখ করে বসে আছে। মেঘ ভ্রু কুঁচকে তাকায়। কি হয়েছে? দিয়া নিরাশ কণ্ঠে বলে। কি ভাবলাম, কি হলো? এভাবে ছ্যাঁকা না খেলেও চলত। মিরাজ উঠে মেঘের কাঁধে হালকা থাপ্পড় দিয়ে বলল, বলেছিলাম না আমার ভাই এমন না। ও নিজের জান দিয়ে দেবে, তাও রোজের গায়ে ফুলের টোকাও লাগতে দেবে না। কিন্তু একটাই ভুল করেছে, সেটা হলো রোজের খেয়াল ঠিক করে রাখতে পারেনি। তো মিস্টার জিনিয়াস, সব ব্যবস্থা কি আমরাই করব? বিয়ে অবধি না হয় করলাম। বিয়ের পর? মেঘ মিরাজের দুষ্টুমি বুঝতে পেরে কেসে ওঠে। তারপর ঠান্ডা গলায় বলল, ভাবিকে বলতে হবে। মিরাজ একটু দূরে সরে দাঁড়াল। থাক ভাই, বাকিটা তুইই করিস। মিরাজের এমন আহত কণ্ঠ শুনে হেসে উঠল সবাই। রৌশন সবার মাঝে এসে দাঁড়াল। এবার আমার কিছু বলার আছে। বিষয়টা আমার বোনকে নিয়ে। মিরাজ ঠোঁট চেপে হাসছে। রুহি লজ্জায় মাথা নিচু করে আছে। রৌশন বলে উঠল, যারা রোজের জন্য আপোসেট ছিলার তাদের জন্য রুহি নতুন মেহমান আনছে। খুব শ্রীগহই চলে আসবে সে। সবাই অবাক হয়ে তাকালো রুহির দিকে। রুহি ব্লাশিং হচ্ছে। পরের দিন সকালে রোজ ঘুম থেকে উঠেই চমকে যায়। পুরো ঘরের দেয়ালটা মেঘরোজের ছবি দিয়ে সাজানো। বিছানার একপাশে মিনি সাইজের ফ্রিজ, টিভি, ল্যাপটপ, সবকিছু সুন্দর করে গোছানো। রোজ ফ্রেশ হয়ে বাইরে আসে। বাড়ির ছাদ থেকে মেঝে অবধি ফুলের আবরণে ঢাকা। রোজ মুচকি হাসল। মিষ্টি এসে রোজকে হলুদ শাড়ি আর ফুলের গহনা দিয়ে সাজিয়ে দেয়। আপু, শুধু আমার বিয়ে হবে? তোমাদের বিয়েটা এভাবে হবে না? কি করব বলো? আমাদের জামাইরা তো আর মিস্টার জিনিয়াস না। তোমার জন্য মেঘ যেসব রেডি করেছে তা আমাদের জামাই 1 বছরেও রেডি করতে পারবে না। তাই বিয়েটা তোমাদেরই হবে। কেন? আমাদের সাথে তোমাদেরও নিয়ম মেনে বিয়ে হোক। আমি বলবো মেঘরোদ্দুরকে। ধুর পাগলি, এগুলো তো শুধু তোর জন্য। তোকে ভালো রাখার, খুশি রাখার একটা উপায়ও মিস রাখতে চায় না মেঘ। 2 বছরের সব কষ্ট এখন একটু একটু করে কমাতে চাচ্ছে। সেসবের কোনো দরকার ছিল না। কি দরকার ছিল বা ছিল না সেটা আমি বুঝব। মিষ্টি, বাইরে যা তুই। মেঘের ধমকে বাইরে চলে যায় মিষ্টি। মেঘ এসে রোজের মুখে কিছু ঔষধ ঠেসে ঢুকিয়ে দিল। রোজ পানি দিয়ে গিলছে। ভালোবাসি বলে শাসন করতে ভুলে যায়নি। বলেছি না, আগে নিজের খেয়াল রাখবি, পরে বাকি সব। মেডিসিন নিসনি কেন? আচ্ছা শোন, আন্টিরা এসেছে। তোর বাবাও এসেছে। মিসবিহেভ করবি না, কাঁদবি না, রাগ হবি না। ঠান্ডা মাথায় কথা বলবি। ওকে? আর কিছু? শাড়ির আঁচল ঠিক কর। যদি এদিক ওদিক দেখি না তাহলে। ইদানিং তুমি অনেক বেশি ধমকাও আমাকে। পাল্টে গেছো অনেক। তুমি কি আমাকে ছেড়ে যেতে চাও? বোঝা হয়ে, তাই না? মেঘ কিছু না বলেই চলে গেল। রোজের চোখ বেয়ে টুপটুপ করে পানি পড়ছে।
গায়ে হলুদের স্টেজের সামনে ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে মাহির। মিরাজ খাবারের ডেকোরেশন দেখছে, রৌশন প্যান্ডেলের দিকটা। শিশির, সম্রাট, স্নিগ্ধ সবাই চলে এসেছে সকালে। রোজ পাপড়ির সাথে কথা বলছে এমন সময় মেঘ আসল। মেঘকে দেখে পাপড়ি মুচকি হেসে উঠে যায়। দরজার বাইরে আড়ি পেতে দাঁড়িয়ে আছে ছোঁয়া আর দিয়া। মেঘ আজ নিজে রোজকে শাড়ি পরাবে, বিয়ের সাজে সাজাবে। কিন্তু রোজ সেটা চায় না। বেশি বাড়াবাড়ি করিস না রোজ, সবাই আশেপাশেই আছে, তাই আমি কোনো ঝামেলা চাচ্ছি না। আমি একাই পরে নিতে পারব, তোমার কষ্ট করতে হবে না। আমি নিজের কাজ নিজেই করতে পারি। ছোঁয়া ওদের কথা শুনে অবাক হয়ে দিয়াকে প্রশ্ন করে, কি হয়েছে রে বেবি? ওরা ঝামেলা করছে কেন? রাগারাগি করছে? আরে না, আমরা ভেবেছিলাম রোজ প্রেগনেন্ট। মেঘ ভাইয়া রাগ হলেও অনেক খুশি হয়েছিল। পরে জানলাম রোজের মাথা ব্যথার জন্য এমন হয়েছে। একটু কষ্ট পেয়েছে ভাইয়া, কিন্তু এমন করবে সেটা তো বলেনি। এদের হাবভাব দেখে মনে হচ্ছে বিয়ের আগেই ডিভোর্স হয়ে যাবে। দুইটাই বেশি ইমোশনাল। ঘাট তারাও। আমাদের মধ্যে এই দুই পিসি বেশি শয়তান। মেঘ ভাইয়া তো গিরগিটি, জমের চের খারাপ। আর রোজ ওই আরেক ঢঙ্গি, একটু ইগনোরেন্স দেখলেই মনে করে ও সবার কাঁধে বোঝা। এর জন্যই তো ভাইয়া আরও বেশি রাগে। না, মনে হচ্ছে রোজকে ট্রেনিং দিতে হবে। একটু লজ্জা টজ্জা না পেলে এমন মোমেন্ট জমে না। রোজ আর লজ্জা, দেখো চেষ্টা করে পারো কিনা। মেঘ রোজের গায়ের শাড়িটা খুলে নিচে রাখে, তারপর লাল বেনারসির আঁচল ঠিক করতে থাকে। ঠিক তখনই ছোঁয়া রুমে ঢুকে যায় আর চিৎকার দিয়ে চোখ ঢেকে ফেলে। মেঘ খানিকটা অবাক হলেও রোজ অবাক হয় না। ছোঁয়া যে এমনই সেটা ও ভালো করেই জানে। রোজ হাই তুলে ছোঁয়াকে জিজ্ঞেস করল, দেখেই তো এসেছ, আবার কি না দেখার কথা বলছো আপু? দরজার নিচ থেকে দিয়ার পা দেখা যাচ্ছে, ওরেও ডাকো। রোজের কথা শুনে দিয়াও ভেতরে চলে আসে। মেঘ ওদের পাত্তা না দিয়ে শাড়ি পরাতে লাগল। এদের লাজ লজ্জা দেখতে না পেয়ে ওদের দুবোনেরই লজ্জা লাগছে। ভাইয়া আমরা দেখছি কিন্তু। দিয়ার কথায় মেঘ হেসে বলল, দেখার জন্যই তো তোমার বন্ধু ডেকেছে তোমাকে। দরজার আড়াল থেকে স্পষ্ট দেখা যেত না, এখন ভালো করে দেখো। আর দাঁড়াও। মেঘ স্নিগ্ধ আর রৌশনকে ওর রুমে ডেকে পাঠায়। রৌশন শাড়ি নিয়ে এসে ওদের এভাবে দেখে ভিমরি খায়। মেঘ গম্ভীর গলায় বলল, এটা আমার বউ। ওর দিকে নজর না দিয়ে নিজেদের বউকে শাড়ি পরাও। বেচারিরা আমাদের দেখে দেখেই স্বাদ মেটাচ্ছে। কি করছো এতগুলো মাস? মেঘের কথায় বার চোখ ছানাবড়া হয়ে গেল। পরক্ষণেই হেসে ওঠে সবাই। সবার শাড়ি পরা শেষ হলে আয়নার সামনে বসে রোজ। মেঘ রোজকে গহনা পরিয়ে দিচ্ছে। রোজ আয়নায় দেখল দিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রোজ কিছু বলতে যাবে তার আগেই মেঘ রৌশনকে বলল, রৌশন ভাই, দিয়াকে সাজাও না কেন? ছোঁয়ার বিয়ে হয়ে গেছে ধুমধাম করে, দিয়ার তো হয়নি। ওকে সাজিয়ে দাও, নতুন করে কবুল বলে নিও। রোজ মেঘের কথায় হাসল। মেঘ চোখ সরু করে বলল, হাসছিস কেন? এখন কি হাসতেও পারবো না? দেখছিস না লিপস্টিক পরাচ্ছি। লেপতে গেলে ডাইনি ডাইনি লাগবে। যে চেহারা তার ওপর। এতই যখন খারাপ দেখতে তখন বিয়ে করছো কেন? যাও না মুন্নির কাছে যাও। আমার থেকে ও বেশি সাদা। বয়লার মুরগি একদম। চুপ করবি নাকি মার লাগাবো? ওদিকে রুহি আর মিরাজ বসে বসে খাবার টেস্ট করছে। সেটা দেখে মিষ্টি মুখ ভেঙচি দেয় মিরাজকে। ভাবিরটা না হয় বুঝলাম, কিন্তু তুই মেয়েদের মতো হ্যাংলামি করিস কেন ভাইয়া?
আমার প্লেট থেকেও নেওয়া লাগে? জীবনে খাস নাই কিছু? রুহি হাসতে হাসতে বলে, ঠিক বলেছ। আমাদের মাঝে এসে কেমন করছে দেখো। কোনো কাজকাম নেই, শুধু আমাদের প্লেট নিয়ে টানাটানি করে। মিরাজ রেগে বলে, বসে বসে গিলছ তো, টের পাচ্ছ না আমার কষ্ট? যদি আমার মতো খাটতে তখন বুঝতে। কেন যে মেঘ আমার ভাই হল, কাজ করিয়ে করিয়ে আধামরা বানিয়ে ফেলতেছে। মিরাজের কথায় ক্ষেপে গেল মিষ্টি আর রুহি। মিরাজের হাত থেকে লেগ পিসটা কেড়ে নিয়ে বাবুর্চিদের নিষেধ করে দিল মিরাজকে যেন কিছু খেতে না দেয়। রোজ ছাদ থেকে এসব দেখছে আর হাসছে। হঠাৎ পেছনে থেকে আরু ডাক দিল, রোজ। রোজ পেছনে ঘুরে তাকাতেই আরু এসে রোজকে জড়িয়ে ধরল। রোজ হেসে বলল, কেমন আছো আরুপি? আজ আমি খুব খুশি। তাই এই খুশির কারণটা সবার আগে তোমাকে বলতে চাই। আমাকে কেন? শিশির ভাই কি দোষ করল? যখন কাউকে নিজের মনের কথাগুলো কাউকে বলতে পারছিলাম না, তখন তুমি আমাকে আমার ওই অবস্থা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিলে। আর আজ আমার আমিটা তো তুমিই গিফট করেছিলে, শিশিরকে বুঝতে সাহায্য করেছিলে। এবার আসল ঘটনা বলো, কি হয়েছে? খুশির খবর কোনটা? প্রথমত, আমি কিছু মুভিতে গান গাওয়ার সুযোগ পেয়েছি। দ্বিতীয়ত, শিশির আমাকে সবার থেকে সবথেকে বেশি ভালোবাসে। আর তারপর একটু আগে রিপোর্ট এসেছে, আমি মা হব। আমার মধ্যে আরও একটা প্রাণ বেড়ে উঠছে, ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। কনগ্রাচুলেশন আরুপি, গিফটটা পাওনা রইল। তোমাদের সবার গিফট একসাথে পাবে। কাউকেই তো কিছু দিতে পারিনি। নিচে দেখো আপু আর ভাইয়ারা প্লেট নিয়ে ঝগড়া করছে। কিন্তু তোমাকেও এবার নিচে যেতে হবে, কাজী এসেছে। মেঘকে দেখলাম সিঁড়িতে দাঁড়িয়ে আছে, আমাকে দেখেই বোধ হয় উপরে আসেনি। চলো। কাজীর সামনে চারজনই চুপচাপ বসে আছে। দিয়া লজ্জায় লাল নীল বেগুনি হতে শুরু করেছে। ওদিকে রোজের বিরক্ত লাগছে, একে তো শরীর খারাপ, তার ওপর এতক্ষণ শাড়ি পরিয়ে রেখেছে। আর কতক্ষণ লাগবে? বিয়ে দিতে এত সময় লাগে কেন? ছেলে মেয়ে যখন সামনেই বসে আছে তখন তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলুন তো কাজী সাহেব। রোজের কথায় ভ্যাবাচেকা খেয়ে যায় কাজী সাহেব। বিয়ের কনের মুখে একই কথা? লজ্জার কোনো বালাই নাই। কাজী আলতো করে রৌশনকে কবুল বলতে বলে। রৌশন একদমে 3 বার কবুল ফেলল। সেটা দেখে মেঘ ঠোঁট চেপে হাসছে। এবার দিয়ার পালা। দিয়ার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। রোজ গালে হাত দিয়ে আর চোখে সবটা দেখছে। কি রে, কবুল বল। কবুল বলতেই এত লজ্জা? বাসর রাতে কি করবি? ফার্স্ট বল, আমার বিয়েটাও তো হবে নাকি? রোজের কথায় কান্না চলে আসে দিয়ার। ভয় লজ্জা আষ্টেপৃষ্ঠে ধরেছে ওকে। কান্না ভেজা গলায় দিয়া অস্পষ্টভাবে বলল, প্রথমবার তো। রোজ হেসে উত্তর দেয়, তো বিয়ে মানুষের কবার হয়? রৌশন ভাইয়ের আগে হয়েছিল নাকি? যে সে একবার বলাতেই কবুল বলে দিল। চোখ বুজে একবার জোরে শ্বাস নিয়ে বলে ফেল। দিয়া রোজের কথা মতো একবার জোরে শ্বাস নিয়ে কবুল 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 বলল। যতবারই ও কবুল বলেছে ততবারই ওর গলা কেঁপে উঠেছে, সেটা দেখে রৌশনের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। কাজী সাহেব রোজের দিকে ভয় ভয় তাকায়। রোজ হেসে বলে, কি দেখছেন? আরেকটা বিয়ে বাকি আছে, তার কাবিননামা বের করুন। মেঘ বলল, দাঁড়ান, কাবিননামা আমি দিচ্ছি। দেনমোহর হিসাবে আমার সব সম্পত্তি থাকবে, সবটা রোজের নামে। নো ওয়ে, আমার নামে আজ অবধি কোনো সম্পত্তি ছিল না, সো এরপরেও থাকবে না। সবটা তোমার নামেই থাকবে। ঝামেলা করবি না একদম। চারপাশে এত মানুষ কি ভাববে ওরা? যা ভাবে ভাবুক।
এসব হবে না মানে হবে না। রোজ ভালো হচ্ছে না কিন্তু। আমার যা আছে তা তো তোরই। শুধু নামটা চেঞ্জ হবে। সেটাই তো, তোমার যা আছে সবটা আমারই, তাই তোমার নামেই থাকবে সব। কাজী সাহেব কি বলতে হবে? কাজী থতমত খেয়ে বলে, কবুল বলুন। তারপর উনি বলবে। রোজ হাই তুলে বলল, আগে ও বলুক। বিকজ ফার্স্টে আপনি বকুল বলেছেন, সো আর চোখে দেখলে ব্যাপারটা অন্যদিকে মোড় নিবে। রোজের কথা শুনে কেসে উঠল মেঘ। বাকিরা জোরে জোরে হাসছে। আরিশ, সম্রাটের ছোট ভাই, তন্নি, আরিশের বউ, রীতিমত সিটি দিচ্ছে। মেঘ রোজের চোখে চোখ রেখে কবুল বলল, কবুল, কবুল, কবুল। রোজ চোখ না নামিয়েই কবুল বলে দিল, কবুল, কবুল, কবুল। স্টেজের পাশ থেকে রায়ান চিৎকার দিয়ে বলে ওঠে, মিস্টার এবং মিসেস জিনিয়াস এত বেশরম হলে কিভাবে চলে? বাচ্চা কাচ্চা গুলাকেও কি এমন বানাবি? আমাদেরও চান্স দিস। বেকার বসে আছি বুঝিসই তো। রোজ বাঁকা হেসে বলল, বেকার থাকতে বলেছে কে? পাত্রী তো পাশেই আছে। কাজ সেরে ফেললে মেঘের আগে তোমার বাচ্চা কাচ্চায় বাড়ি ভরে যাবে। রোজের কথা শুনে ভয় ভয় সামনে তাকায় রায়ান। রিলেটিভরা সন্দেহের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। বংশের সবথেকে ভালো বাচ্চা হিসাবে রায়ানকে সবাই চেনে। এত ভদ্র একটা ছেলে তলে তলে টেম্পু চালায়, এটা ফাঁস করার কি খুব দরকার ছিল রোজের? রাত 2টা। ছাদে দাঁড়িয়ে একমনে চেয়ে আকাশ দেখছে রোজ। তখনই পাপড়ি এসে রোজের পাশে দাঁড়ায়। আমার অভ্যাসগুলো দেখছি সবই আয়ত্ত করে নিয়েছিস মামনি। কিন্তু আজ এখানে কেন? মেঘকেও দেখলাম বাগানে হাঁটছে। সেদিন যা হয়েছে সেটা ভুলে যেত। মেঘ ভুল বুঝে করে ফেলেছে সবটা। ভুলে যেতেই তো চেয়েছি বারবার, কিন্তু ও নিজেই আমাকে সবটা ভুলতে দিচ্ছে না। ওর সাহস হয় কি করে বাবাই এর মুখের ওপর কথা বলার? তার ওপর আমাকে কিছু জানায়নি। রাগ দেখিয়েছি। নিজেকে কি মনে করে ও? ওর রাগ করাটা জায়েজ ছিল রোজ। তুই সবসময় আমার সব কথা শুনেছিস, মেনে চলেছিস। এমনকি সব অপবাদ নিজের ঘাড়ে নিয়ে ওইটুকু বয়সে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলি। সবটা করেছিস তোর বাবার জন্য। আর সেই মানুষটা তোকে কি দিল? সেটা তার আর আমার ব্যাপার আম্মু। তুমি তো আমাকে কখনো শেখাওনি বাবাইকে অসম্মান করতে। তোমার সব রেকর্ড আমি হাজারবার শুনেছি। তোমার মতো হতে চেয়েছি। জিনিয়াস হয়ে সবাইকে ছাড়িয়ে যেতে চেয়েছি। মেঘ কি মনে করেছে ওর সাথে টক্কর দেওয়ার মতো কেউ নেই? আমি চাইলেই আরও পরিশ্রম করতে পারতাম, ওর থেকে বেটার হতে পারতাম। কিন্তু না, আমি সেসব করিনি। আমি চেয়েছিলাম সবাই যেমন মিস্টার পারফেক্টের বউ হতে চায়, আমিও মিস্টার জিনিয়াসের বউ হব। আর ও? তুই শুধু নিজের দিকটা ভাবছিস। একবার ভাব, ওকে যদি ওর বাবা এভাবে এতগুলো বছর কষ্ট দিয়ে মাফ চাইতে আসত, ওকে ভালোবাসা না দিয়ে সম্পত্তির ভাগ দিতে চাইত, তুই কি রাজি হতিস? কুষাণ যদি প্রথমেই তোকে মেয়ের জায়গা দিত তাহলে মেঘ এতটা রিয়াক্ট করত না। কিন্তু ও প্রথমেই তোর প্রাপ্য দিতে চেয়েছে। এটা যে কোনো স্বামীর কাছেই অপমানজনক। আজ কাবিননামায় ওর সব সম্পত্তি তোর নামে দিতে চেয়েছে শুধু এই একটা কারণেই। ও আমাকে আর আগের মতো ভালোবাসে না আম্মু। আমার মনে হয় সম্পর্কটা বেশিদিন কন্টিনিউ করা সম্ভব না। রোজ, এবার কিন্তু তুই বেশি বাড়াবাড়ি করছিস। এসব শিখিয়েছি তোকে? রেকর্ডিংয়ে এসব বলেছি? তুই বুঝিস না? মেঘ হসপিটালে থাকাকালীন 7টা দিন কেন আমাদের তোর সামনে যেতে দেয়নি? আজ তো সব জেনেছিস, তবুও ওর দোষটাই তোর চোখে পড়ল। দাঁড়াও, এটার ব্যাপারে আমি সত্যিই কিছু জানি না। আমি শুধু শুনেছি যেদিন ডক্টর এসে আমাকে দেখেছে সেদিন বিকালে মেঘ বাবাইকে অপমান করেছে। আপিলা বলছিল এটা।
আলিজা সবটা জানে না, তাই এমন বলেছে। সেদিন মেঘ নিজের ডিপ ইনজুরি নিয়ে নিজের ট্রিটমেন্ট করায়নি। আগে তোর সুস্থতার ব্যাপারে জেনেছে, তারপর নিজের ট্রিটমেন্ট করিয়েছে। আমাকে ফিরে পাওয়ার পর কুষাণ নিজের ভুল বুঝতে পারে। আমরা সেদিন হসপিটালে গিয়েছিলাম। মেঘ ঘটির বাইরে বসে কাঁদছিল। কুষাণ জানত না তোদের ব্যাপারে, তাই ও তোর ট্রিটমেন্টের টাকাটা দিতে চায়, তোকে সুস্থ করতে চায়। তখন মেঘ অনেক রেগে যায়। ও বলে আমার বউয়ের ট্রিটমেন্ট আমি নিজে করাতে পারবো, তার জন্য কারোর হেল্প লাগবে না। এতদিন যে মানুষটা নিজের মেয়েকে এভাবে কষ্ট দিয়েছে, তার কাছ থেকে নেওয়া এক পয়সা বা জিনিসও আমার বউয়ের ধারে কাছে আসবে না। এমন এক দু কথায় কুষাণও ওকে নানারকম কথা শোনায়। মেঘকে ওটিতে নেওয়ার আগে মেঘ আমাকে রিকোয়েস্ট করেছিল তোর খেয়াল রাখার জন্য, সেটা ও থাকুক বা না থাকুক। তোর আগেই ওর জ্ঞান ফেরে। জানিস না ছেলেটা পাগলের মতো করেছে, অথচ তোর সামনে কিভাবে অনায়াসে হাসিমুখে ছিল, শুধু তোর খুশির কথা চিন্তা করে। তোর ব্রেইনে ইনজুরি ছিল বলে আমার পা ধরে মিনতি করেছে যেন আমরা না যাই, আমরা গেলে তুই বেশি ইমোশনাল হয়ে যেতি। ওর কথা যুক্তিসঙ্গত ছিল, আবার কিছুটা ভুলও ছিল। হয়তো তোর অভিমান হতো আমাদের ওপর, কিন্তু জানতাম ও সবটা ঠিক করে দিতে পারবে। আর ও সবটা আমার কাছ থেকে শুনেই করেছে, তাই ও অপরাধী হলে ওর সমান অপরাধ আমিও করেছি। তুই যেদিন সেন্সলেস হয়ে যাস সেদিনও কুষাণ মেঘকে নানা কথা শোনায়। মেঘ শুধু বলেছিল বিয়ের আগ অবধি ও আপনার মেয়ে ছিল, কিন্তু এখন ও আমার বউ। ও মরুক বাঁচুক সবটা আমি দেখব। যদি ওর প্রেগন্যান্সির জন্য কোনো সমস্যা হয় তখন সেটা আমি বুঝে নিব। এটা মনে রাখবেন, পৃথিবীতে রোজের আগে মেঘের শেষ নিঃশ্বাস পড়বে, কারণ রোজকে কারণ ছাড়া ভালোবেসেছি আমি। আপনার মতো স্বার্থপর বাবা ভালোবাসার কি বুঝবে? মেয়ের প্রতিটা কথা ঠিক ছিল, কিন্তু কুষাণ সেটা বিন্দু বিন্দু করে এক সিন্ধু অপমানে পরিণত করে। মেঘকেও অপমান করে। আসল কথা কি জানিস? তোর বাবা ভালোবাসা কি সেটা বোঝেই না। ওকে তো ছোট থেকে চিনি আমি। ও আমার রূপে মুগ্ধ হয়েছিল, কিন্তু হুট করে আমাকে হারিয়ে সব রাগটা তোর ওপর দেখায়। এরপর আমি ফিরে আসি, আমি ওকে বোঝাই সবটা, কিন্তু ও আবার টাকার হিসাব করতে বসে। আর মেঘের বলা প্রতিটা কথা ওর ইগো হার্ট করে। আমি যদি পারতাম ওকে ছেড়ে চলে আসতাম, কিন্তু সবাইকে বোঝাবো কিভাবে ও মানসিকভাবে অসুস্থ। মেঘ এটা জানার পরই তোকে বলেছিল রাগারাগি না করতে, আর তুই তো অভিমান করে আমাদের সাথে কথাই বললি না। মেঘকেও ভুল বুঝলি। পাপড়ি কিছুটা থেমে আবার বলে, মেঘকে ভুল বুঝিস না মামনি। ওর মায়ের পরে তুই একমাত্র মেয়ে যে ওর পুরো জীবনটা জুড়ে আছে। ওকে কখনো ছেড়ে যাস না। আম্মুর এই কথাটা শোন, পরে না হয় বাকি কথাগুলো জেনে তারপর সিদ্ধান্ত নিস। কোথায় ও? বাগানে আছে। আমি কি সত্যিই ভুল করেছি আম্মু? মুন্নির কথাটাও ওকে জানাইনি, শুধু অভিমান করে। আর কিছু বলতে গিয়ে থেমে গেল রোজ। আজ বাবাই এর কথা শুনে ওকে যা নয় তা বলেছি। ও কি মাফ করবে আমাকে? গিয়ে দেখ। আর হ্যাঁ, আমার গাড়িটা নিয়ে যাস। মেঘ বোধ হয় কোথাও যাবে। তোমার সাথে কাল এসে ঝগড়া করব। ওই এক সপ্তাহ তোমার জন্য যতটা কেঁদেছি সব শোধ তুলব, কিন্তু আগে তোমার জামাই বাবাকে দেখে আসি। টাটা মামুনি, বাবাই এর খেয়াল রেখো। গুড নাইট। পাগলি মেয়ে। রোজ পাপড়ির কাছ থেকে চাবি নিয়ে বাগানে আসল। মেঘ চেয়ারে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। রোজ পেছনে থেকে গলা খাকড়ি দেয়। মেঘ ভাবলেশহীন হয়ে বসে থাকে। শুনছ? কিছু বলার থাকলে বলে চলে যা। বাতাস হচ্ছে অনেক, ঠান্ডা লেগে যাবে। হঠাৎ পেছনে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনে মেঘ পেছনে ফেরে। রোজ কান ধরে কাঁদছে।
সরি, আমি আর ভুল বুঝব না তোমাকে। আম্মু সবটা বলেছে আমাকে। সরি মেঘরোদ্দুর, প্লিজ মাফ করে দাও। আমি একটা বেবি অ্যাডপ্ট করেছি আমি। দেখতে যাবি? মেঘের কথায় রোজের কান্না থেমে যায়। অবাক হয়ে মেঘের দিকে তাকালো ও। তারপরই মুচকি হাসল। চলো। জিজ্ঞেস করবি না কেন অ্যাডপ্ট করেছি? আমার কোনো সমস্যা আছে কিনা? বা আমার কোনো এফেয়ার? না। আম্মু গাড়ির চাবি দিয়েছে। চলো বেবি দেখে আসি। আমাদের ফার্স্ট বেবি বলে কথা। চলো, চলো। মেঘ রোজকে নিয়ে সিটি হসপিটালে আসে। বছর 4 একটা বাচ্চা শুয়ে আছে বেডে। পাশে স্বপ্নীল। স্বপ্নীলকে দেখেই মনে হচ্ছে প্রচণ্ড অসুস্থ ও। মেঘ গিয়ে স্বপ্নীলের কাঁধে হাত রাখল। ভাইয়া রোজ এসেছে। স্বপ্নীল রোজের দিকে এক নজর তাকিয়ে চোখ নামিয়ে নিল। আমার ছেলেটাকে দেখে রেখো রোজ। ও ওর মাকে ছাড়া কিছু বোঝে না। একটু সামলে রেখো ওকে। কি হয়েছে ভাইয়া? আর সাদিয়া ভাবি কোথায় ভাইয়া? 3 দিন হলো অ্যাক্সিডেন্টে মারা গেছে সবাই। আমার হাতেও বেশি সময় নেই। ছেলেটার তেমন কিছু হয়নি। কাল পরশুর মধ্যে জ্ঞান ফিরে আসবে। দেখবে ঘুম থেকে উঠেই তোমাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদবে। আমাকে কেন? স্বপ্নীল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। তুমি সাদিয়ার মতোই হুবহু একরকম দেখতে। কেউ জানে না এটা। আজও তোমাদের জানাতাম না যদি আমার হাতে সময় থাকত। মেঘ অ্যাডপ্ট করেছে সাফিনকে। জানি আমার ছেলেটা তোমাদের কাছে ভালো থাকবে। তাছাড়া ওর ক্যারিয়ারের পেছনে কিছুটা কন্ট্রিবিউশন রেখে গেছি। প্রয়োজন পড়লে দিও ওকে। আসছি আমি। রোজ স্বপ্নীলের কথায় পুরো থ। স্বপ্নীল উঠে দাঁড়িয়ে খোঁড়াতে খোঁড়াতে বাইরে চলে গেল। রোজ ওকে ধরতে চাইলেও পারে না। তার আগেই বেরিয়ে যায় স্বপ্নীল। কিছুক্ষণ পর খবর আসে স্বপ্নীল সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গেছে। খবরটা পেয়ে রোজ পাগলের মতো কাঁদতে শুরু করে। মেঘ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কারণ ও জানত এমন কিছুই হবে। স্বপ্নীল আগেই ওকে সবটা জানিয়ে রেখেছিল। পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যারা ভবিষ্যৎ দেখতে পারে। সাদিয়া ছিল তেমনই একজন। মৃত্যুর আগে ওই স্বপ্নীলকে এগুলো করতে বলে গিয়েছিল। কারণ ও জানত রোজ কখনো কোনো বাচ্চার ওপর অবিচার করবে না, কারণ ও নিজেই ছোট থেকে এতিমের মতো থেকেছে। তাছাড়া সাদিয়া আর রোজের চেহারা প্রায় এক। তাই সাফিনের কোনো সমস্যাই হবে না রোজকে মেনে নিতে। পরদিন স্বপ্নীলকে সাদিয়ার পাশে কবর দিয়ে বাড়ি ফেরে ওরা। সাফিনের জ্ঞান ফিরেছে, তাই সাফিনও রোজের সাথেই এসেছে। সাফিনকে দেখে সবাই অবাক। একদম রোজের ডুপ্লিকেট কার্বন কপি বাচ্চাটা। রোজ সাফিনকে ঘুম পাড়িয়ে ড্রয়িং রুমে আসলো। মেঘ আগে থেকেই সবাইকে ডেকে রেখেছিল। কিছুটা বলেও রেখেছে। রোজ এসে শুধু এটুকুই বলল যে সাফিন ওদের প্রথম সন্তান, তাই ওর ব্যাপারে যেন আলাদা করে কোনো কথা তোলা না হয়। বিকালে সাফিনের ঘুম ভাঙতেই ও স্বপ্নীলকে খুঁজতে থাকে। রোজ অনেক কষ্টে বুঝিয়ে বলে যে স্বপ্নীল ওর জন্য একটা চাঁদ আনতে গেছে। আর মেঘ ওর আব্বু। রোজের প্রতিটা কথা সাফিন বাণীর সমান মেনে শুনতে থাকে। আর সেটাই মেনে চলে। সারা বাড়িতে এতগুলো বাচ্চা দেখে সাফিনের খুশির সীমা থাকে না। সাফিন বড় হতে থাকে নিজের মতো। স্বপ্নীলকে প্রায় ভুলেই গেছে। সারাদিন মেঘের সাথে থাকে। মেঘের কাছে ঘুমায়, খায়। আরজা আর আদ্রিয়ান, আলিজার টুইন বেবিকে নিয়ে খেলে। রোজও সাদিয়ার মতো করে নিজেকে গুছিয়ে নিয়েছে। সাফিনের পর্যাপ্ত খেয়াল রাখছে। মেঘ রোদ্দুর। কিছু বলবে? ধন্যবাদ আমাকে এমন একটা সন্তানের মা হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। রোজের কথায় হাসল মেঘ। তারপর একটা ছোট্ট রোবট ওর সামনে ধরল।
নাও তোমার ছেলের জন্য তার ভাই এনে দিলাম। ওকে কিভাবে বোঝাই ওর মা নিজেই বাচ্চা, ওর ভাইবোন আরও পড়ে আসবে। হঠাৎ সাফিন চিল্লাতে চিল্লাতে আসে, জিনিয়াস বাবাই, জিনিয়াস বাবাই, আমার ভাই এসেছে। মেঘ হেসে সাফিনকে কোলে তুলে নিল। তারপর রোবটটা ওর হাতে দিল। এই যে তোমার ভাই, এর নাম শাহিন, যাও ওকে নিয়ে খেলো। থ্যাংক ইউ জিনাস বাবাই, টাটা। চল শাহিন, আমরা খেলি। রোজ মুখ ভেঙচি দিয়ে বলল, একটা রোবট বানিয়েছে বলে বাবাই জিনিয়াস। আর মাম্মা যে সেদিন ড্রোন বানিয়ে দিল। রোজের কথা শুনে সাফিন ফিরে আসলো আবার। রোজের গলা জড়িয়ে ধরে দুগালে চুমু খেয়ে বলল, মাই মাম্মা ইজ দ্য বেস্ট মাদার অফ দ্য ওয়ার্ল্ড। সি ইজ মিসেস জিনিয়াস এবং মাদার অফ ফিউচার মিস্টার জিনিয়াস। সাফিনের কথায় হেসে দেয় দুজনেই। সাফিন রোবটটা নিয়ে নিচে চলে যায়। রোজও চলে আসছিল, কিন্তু পেছনে থেকে মেঘ ডাক দিল ওকে। আজকের তারিখটা মনে আছে? আজ থেকে ঠিক 1 বছর আগে যেদিন রায়ান মুন্নির সাথে ব্রেকআপ করে, সেদিন তোকে ও সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল। মেঘের কথায় ভ্রু কুঁচকে তাকায় রোজ। এই ব্যাপারটা নিয়ে তো আর কোনো কথা তোলা হয়নি, তাহলে মেঘ আজ হঠাৎ একথা কেন বলছে? হ্যাঁ, সেদিন বিকালে মুন্নি মেঘের নাম করেই ছাদে ডাকে রোজকে। রোজও যায়, কিন্তু ছাদে কাউকে দেখতে না পেয়ে নেমে যাচ্ছিল ও। তখনই পেছনে থেকে কেউ একজন ধাক্কা দেয় রোজকে। রোজ পড়ে যাওয়ার সময় মুন্নির হাসির শব্দ শুনেছিল, কিন্তু সেটা যে মুন্নি সে বিষয়ে সিউর ছিল না ও। পরের দিন জ্ঞান ফিরতেই হাসপাতালে সাদিয়াকে দেখতে পেয়েছিল। সাদিয়াই বলেছিল যে ও মুন্নিকে দেখেছে রোজকে ধাক্কা দিতে, কিন্তু এটা যেন রোজ নিজে কাউকে না বলে। রোজ প্রশ্ন করে, কেন? আজ মুন্নির ডেডবডি পাওয়া গেছে, ছাদ থেকে নাকি লাফ দিয়েছে। ব্যাপারটা খুবই অদ্ভুত লাগল। মরার হলে এতদিন মরেনি কেন? আজকের ডেটটাতেই লাফ দিল। ভয়ে আতকে ওঠে রোজ। সাফিন রোবটটা নিয়ে উপরে আসে। রোজকে কাঁদতে দেখে সাফিন রেগে যায়। তেরে এসে মেঘের দিকে রাগী চোখে তাকায়। জিনিয়াস বাবাই, তুমি মাম্মাকে কাঁদাচ্ছ কেন? মাম্মা কি হয়েছে তোমার? কে কষ্ট দিয়েছে? বাবাই কিছু বলো। তোমার মাম্মা একটা আন্টির কথা মনে পড়ায় কাঁদছে সাফিন। সাফিন মেঘের গলা জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, তোমাদের যারা যেভাবে কষ্ট দিবে তারাও তেমনভাবেই কষ্ট পাবে বাবাই। আমি তোমাদের কষ্ট দেখতে পারবো না। তোমার ওপর রাগ করেছিলাম আমি, তুমিও আমার ওপর রাগ করো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। সাফিন তোমাদের ছাড়া একা, খুব একা। ওকে ছেড়ে যেও না মেঘরোজ। মেঘের সারা শরীর ঝাড়া দিয়ে উঠল। কেমন জানি সাদিয়ার কণ্ঠ মনে হল। রাতে সাফিনকে নিয়ে ঘুমায় ওরা। মাঝরাতে মেঘ টের পায়ে সাফিন খাট থেকে নেমে যাচ্ছে। মেঘ মাথা তুলে তাকায়। করিডোরে সাদা আলোয় কিছু জ্বলছে আর সাফিন হাসছে। মেঘ উঠে ওখানে গেল, সাথে সাথে চারপাশটা অন্ধকার হয়ে যায়। সাফিনও মেঘকে দেখে ভয় পেয়ে যায়। এখানে কি করছো বাবা? একা নেমেছ কেন? আমাকে ডাকতে বাথরুমে যাবে? জিনিয়াস বাবাই, একটা কথা আমি তোমাদের বলিনি। আমার আম্মু পরী হয়ে গেছে। আমি জানি তোমরাও আমার আব্বু আম্মু, কিন্তু আজ আমার আম্মু আমার থেকে বিদায় নিয়ে গেছে। সাফিন বাবা, তোমার আম্মু ওই তো খাটে ঘুমাচ্ছে। তোমার আম্মু তোমাকে ছেড়ে যাবে কেন? তোমার আম্মু কোথাও যাবে না, তোমার কাছেই থাকবে। কিন্তু তুমি কার সাথে কথা বলছিলে এখানে দাঁড়িয়ে? ওটা রোজ মাম্মা, বাবাই। আমি সাদিয়া আম্মুর কথা বলছি। আমার আম্মু চলে গেছে। মানুষের মাঝে পরীরা থাকে এটা তোমরা বিশ্বাস করো না বলে আম্মু আমাকে এটা বলতে মানা করেছিল। আর আজ আম্মু আমাকে তোমাদের কাছে রেখে গেল। আর আসবে না আম্মু, একেবারে চলে গেছে। মেঘ সাফিনের ধারণা
ভূতের গল্প পড়ার সাইড ইফেক্ট ভেবে এড়িয়ে গেল। তারপর ওকে কোলে তুলে নিয়ে শুয়ে পড়ল। এরপর আর সাফিনের এমন কোনো অদ্ভুত কাজ চোখে পড়েনি। 2 বছর পর আজ সাফিনের জন্মদিন। আহমেদ ভিলা রঙিন ফুলে সজ্জিত হয়েছে। সবাইকে নিজে ইনভাইট করেছে মেঘ। কারণ জন্মদিন শেষে সবার সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। রোজ সাফিনের প্রিয় চকলেট কেক বানিয়ে টেবিল গুছিয়ে রাখে। সাফিন আদ্র, আরজা, স্নিগ্ধ ছোঁয়ার মেয়ে ঈশানী, সম্রাট ও সেহেরের ছেলে শাহরিয়ার, মিরাজ রুহির মেয়ে মীরা, আরু শিশিরের টুইন ছেলে আরিয়ান আয়মান, মাহির মিসির মেয়ে সুস্মি। সব বেবিদের নিয়ে খেলছিল। তখনই দেখল এক অদ্ভুত শক্তি ওদের ড্রেস আপ চেঞ্জ করে দিচ্ছে। সবাইকে প্রিন্স প্রিন্সেসদের সাজে সাজিয়ে দিচ্ছি। আরজা ভূত ভূত বলে চিল্লাবে তার আগেই সাফিন হাত ঘুরিয়ে বলল, ইটস ম্যাজিক আরজা, ডোন্ট ক্রাই, লুক অ্যাট মাই হ্যান্ড। আরজা ম্যাজিক ভেবে খিলখিল করে হেসে ওঠে। সাফিন আস্তে করে বলে, থ্যাংক ইউ আম্মু। রাতে কেক কেটে খেয়ে নিল সবাই। মেঘ ল্যাপটপ অফ করে ড্রয়িং রুমে এসে বসে। সবাই অধীর আগ্রহে বসে আছে। রোজ সাফিনকে ঘরে পাঠিয়ে মেঘের পাশে এসে বসে। আজ কার মনে কি প্রশ্ন আছে সব করো, উত্তর পেয়ে যাবে। মেঘের কথায় সবাই একে অন্যের দিকে চাওয়াচাওয়ি করছে। পাপড়ি হাসছে সবার অবস্থা দেখে। কেউ কিছু না বলায় পাপড়ি নিজেই বলে ওঠে, সবাই প্রশ্ন সাজিয়ে বলতে পারছে না। ওদের হয়ে কি আমি প্রশ্ন করতে পারি? অনুমতি কি পাব? অবশ্যই আম্মু। লেডি গ্যাংস্টার প্রশ্ন করবে বলে কথা। এমন সুযোগ কি বারবার আসে? পাপড়ি এসে মেঘের সোজাসুজি বসে। মেঘ হাসছে পাপড়ির কাজে। বাকি সবাই ওদের কাজে খানিকটা ভরকে গেছে। প্রথম প্রশ্ন, রোজকে কিভাবে চেনো? কত বছর ধরে ভালোবাসো? এবং কোনো সূত্রে ওর খোঁজ জেনেছ? রোজকে প্রথম দেখেছি তোমার সাথে। সূত্র পাপড়ি থেকে এবং তোমাদের বাড়ি থেকে ওর খোঁজ জেনেছি। ভালোবাসি তখন থেকে যখন বুঝতে পেরেছি ওকে ছাড়া এক মুহূর্ত চলতে পারবো না। দ্বিতীয় প্রশ্ন, মুবিনের সাথে, মুন্নিদের সাথে তোমার সম্পর্ক কি? মুবিন খান আমার আম্মুর সৎ ভাই প্লাস খুনি। সে হিসাবে সে আমার কাছে অপরাধী ছাড়া কিছুই নয়। তৃতীয় প্রশ্ন, মিরাজ রুহি, মাহির মিশি এদের চারজনের প্রেমের মূল ঘটনা কি? আমি আর রোজ এটা অনেক আগে থেকে প্ল্যানিং করে রেখেছিলাম। কারণ আমাদের ওদের চারজনকে একসাথে দেখতে ভালো লাগত। পরে আমরাই এদের মধ্যে মিথ্যা বলে সেটিং করিয়েছি। মেঘ, রুহি আর মিশিকে বলেছিল মাহির আর মিরাজ ওদের ভালোবাসে। আর রোজ মিরাজ আর মাহিরকে বলেছিল যে রুহি আর মিশি ওদের ভালোবাসে। রোজ অন্যদিকে তাকিয়ে এমন ভাব দেখাচ্ছে যেন ও কিছু জানেই না। রুহি নড়ে চড়ে বসে। তারপর মেঘকে প্রশ্ন করে, মানে 5 বছর আগে আমি যখন রোজের সাথে ছিলাম তখন থেকেই তোমাদের এক করার দায়িত্ব নিয়েছিলাম। পরে মুন্নির কাছ থেকে খোঁজ জানার জন্য আমি রোজের কাছ থেকে দূরে সরে আসি। তাই নিঃসন্দেহে বলা যায় প্ল্যানিং আমার একার না, রোজেরও ছিল। রোজ তোমাকে অনেক আগে থেকে চিনত। বিয়ের দিন নাটক করেছে একট্রেস বলে কথা। রোজ চোখ মোটা করে তাকাতেই মেঘ পাপড়ির দিকে তাকায়। পাপড়ি হেসে বলে, তারপর কুষাণের ব্যাপারটা বলো। আঙ্কেল যে মানসিকভাবে অসুস্থ সেটা জানতাম না আমরা। সেদিন বিকালে আঙ্কেল রোজের প্রেগন্যান্সি নিয়ে অনেক কথা শোনায় আমাকে। আর তার পরিবর্তে আমিও 2-4 কথা শোনাই পড়ে যখন পাপড়ি আম্মু বলে সবটা তখন বুঝতে পারি যে আমি ভুল করেছি। তখন থেকেই রোজের সাথে নরমাল বিহেভ করার চেষ্টা করেছি, কিন্তু ওই ঘাটতারাটাই বারবার ঘাউরামি করছে। রোজ এবার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে মেঘের দিকে। সব ঠিক আছে কিন্তু সবার সামনে ঘাউরা বলবে? পাপড়ি বলল,
রাগারাগি করা চলবে না। সবাই জানতে চাচ্ছে কাহিনীটা। সেদিন মুবিনের গোডাউন থেকে কিভাবে পালালে? সব পথ যখন বন্ধ হয়ে যায় মেঘ তখন নিজেই রাস্তা তৈরি করে নেয়। ভাব নিয়ে বলল কথাটা। যখন সব দরজা জানালা বন্ধ ছিল তখন গোডাউনের একদম উপরে একটা কাচের দরজা ছিল। সামনে থাকা বস্তার ওপর অনেক কষ্টে উঠে ওটা ভেঙে লাফ দিয়েছিলাম আর আসার সময় ওদের বারুদ ভর্তি বাক্সতে ফায়ার করেছিলাম, যার কারণে ব্লাস্ট হয়েছিল গোডাউনটা। রোজ আর চোখে তাকালো। যে আকাইমা, সে নাকি নায়কের মতো লাফ দিছে। কপাল ভালো ছিল বলে বেঁচে গেছ। এতে এত লাফানোর কিছু হয়নি। ভাব দেখানো বন্ধ করো। ঘাউরার বলার পরিপ্রেক্ষিতে আকাইমা? রোজের কথা শুনে মেঘ বাদে সবাই শব্দ করে হাসে। রোজ প্রশ্ন করে। বাকি সবকিছুর উত্তর সবাই জানে, কিন্তু মুন্নির মৃত্যুর ব্যাপারটা ধোঁয়াশা থেকে গেল। মেঘ এবার সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল। উত্তরটা শোনার জন্য সবাই প্রস্তুত না। তার মানে তুমি জানো? আমরা জানতে চাচ্ছি উত্তরটা। সাফিন ধাক্কা দিয়েছিল মুন্নিকে। মেঘের উত্তর শুনে চট করে একসাথে সবাই মেঘের দিকে তাকালো। মেঘ ওদের তাকানোটা উপেক্ষা করে বলল, আমি সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি। ওখানে স্পষ্ট দেখা যাচ্ছে সাফিন হাসতে হাসতে মুন্নিকে ছাদ থেকে ধাক্কা দিয়ে হাওয়ায় মিলিয়ে গেছে। রোজ রেগে দাঁড়িয়ে যায়। আমার ছেলের নামে আর একটাও বাজে কথা বলবা না। ও সেদিন সারাক্ষণ আমার সাথে ছিল। আমার স্পষ্ট মনে আছে। আমি ভুল বলছি না। ভিডিও আছে আমার কাছে। মেঘ ফোনের একটা ভিডিওটা সবার সামনে তুলে ধরল, যেখানে স্পষ্ট সাফিনকে দেখা যাচ্ছে। 4 বছরের একটা ছোট বাচ্চা মুন্নিকে টানতে টানতে ছাদের কর্নারে নিয়ে ধাক্কা দিয়েছে। দিয়া ভয় রওশনের পেছনে গিয়ে দাঁড়াল। রোজ অশ্রুসিক্ত চোখে মেঘের দিকে তাকাল। আমার সাফিন, এটা ডিলিট করে দাও। কাউকে বলো না প্লিজ। আমার সাফিন এটা করেনি। সাফিন বাচ্চা। এটা সাদিয়া ছিল। আর আমি দেখার পরপরই এই ভিডিও সব কম্পিউটার থেকে মুছে গেছে। তাই আমরা বাদে আর কেউ সাফিনের কথা জানতে পারবে না। কথা বলার মাঝেই মেঘ পকেট থেকে একটা বন্দুক বের করে কাজের ছেলেটার কপাল বরাবর গুলি করে। এটা দেখে দিয়া আর আরও সেন্সলেস হয়ে যায়। রোজ অবাক হয়ে মেঘের দিকে তাকায়। ও সাফিনকে চুরি করতে এসেছিল। 2 বছর ধরে সাফিনকে পাহারা দিচ্ছে। কয়েকদিন আগে ফোনে এসব বলছিল একজনকে। তখন সিউর ছিলাম না। এখন সিউর হলাম, কারণ ও সাফিনের দুধে কিছু মিশিয়েছে। মাহির ভাই লাশটা গুম করে দিও। মাহির মাথা নেড়ে সায় দিল। কিছুক্ষণ পর সাফিন গুটি গুটি পায়ে নিচে নামে। রোজ সাফিনকে দেখে কিছুটা ভয় পায়। তারপরই ভাবে এই বাচ্চাটার মা তো ওই। সাফিন যেমনই হোক না কেন ও রোজের সন্তান। তাই যা হয়ে যাক না কেন ও সাফিনের থেকে কিছুতেই দূরে যাবে না। সাফিন এসে রোজের সামনে মাথা নিচু করে দাঁড়ায়। কি হয়েছে আমার সাফিনের? আমাকে তুমি গিফট দাওনি মাম্মা। বাবাইও কোনো গিফট দেয়নি। তোমরা বাদে সবাই দিয়েছে। তোমরা দিবা না? মেঘ আর রোজ হাঁটু গেড়ে সাফিনের সামনে বসে। কি চায় আমাদের সাফিন? আমার একটা চাঁদ চাই। তুমিই তো আমাদের চাঁদ। বলেছিলাম না মাহতাব মানে চাঁদ। আর সাফিন মাহতাব হলো সাফিন চাঁদ। তাহলে আবার কোনো চাঁদ লাগবে? মাম্মা তুমি তো বলেছিলে স্বপ্নিল আব্বু চাঁদ আনতে গেছে। কাল রাতে আম্মু আমাকে বলেছে তোমাদের কাছে চাঁদ চাইতে। তোমরা নাকি আমাকে ছোট চাঁদ মানে লিটিল মুন এনে দিবা। লিটিল মুন? কেমন মুন সেটা? আয়মানের মতো ছোট আর আরজার মতো মিষ্টি মুন। সবার বনু আছে, আমার নেই কেন? আমারও লিটিল মুন চাই, যে সবসময় আমার সাথে থাকবে। আরারা তো থাকে না।
তখন একা একা লাগে আমার। দিয়া পানি খেয়ে হাসতে হাসতে বলে, কতদিন আর ধোকা দিবি? সেদিন ছ্যাঁকা দিয়েছিলি সেই যে বাঁকা হইছি আর সোজাই হইনি। এবার মনে হয় সোজা হওয়ার সময় হয়েছে। দিয়ার কথায় ঠোঁট চেপে হাসে সবাই। রোজ অসহায় মুখ করে মেঘের দিকে তাকাল। মেঘ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমার দিকে তাকাচ্ছ কেন? তোমার ছেলে তোমার কাছে চাঁদ চেয়েছে, এনে দাও। তুমি না মিসেস জিনিয়াস? যা ইচ্ছা তাই করতে পারো, এবার আনো লিটিল মুনকে। পাপড়ি ওখান থেকে চলে যায়। ছোঁয়া গলা খাকরি দিয়ে বলে, চাইলে ব্যবস্থাটা আমিই করে দিতে পারি। এসবে এক্সপার্ট ছোঁয়া। স্নিগ্ধ দাঁতে দাঁত চেপে বলে, এটা কারোর অজানা না, সবাই জানে তুমি কি জিনিস। জিনিস? এই তোমার সমস্যা কি? বহু কষ্টে একটা মেয়ে এনেছি। তোমার স্বভাব দেখলে না কোনো মেয়েই টিকত না। মেয়েলি সব ব্যাপার তোমার মধ্যে বিদ্যমান। হ্যাঁ, মেয়েই তো বলবা। বাচ্চাটা তো উড়ে উড়ে আসছে। আমার তো কোনো ক্রেডিটই নাই, তাই না? কোনো বালের ক্রেডিট আছে? 15 দিন ধরে শুধু ঘুরতে হইছে এটা বোঝানোর জন্য যে আমি বাচ্চা না। তার ওপর যখন রাজি করিয়েছি তারপরেও 1 সপ্তাহ ঘুরাইছ। কোনো পুরুষরে দেখছ বিয়ের পর বউকে এমন ঘোরাতে? স্নিগ্ধ দ্রুত ছোঁয়ার মুখ চেপে ধরে। সবাই আর চোখে ওদের দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধ হাসার চেষ্টা করে বলল, আমি মজা করছিলাম রে বাবা। তোমার মতো বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ছোঁয়া স্নিগ্ধর হাতে কামড় দিতেই স্নিগ্ধ হাত সরিয়ে নেয়। আবার বাবা বলছ? নেক্সট টাইম বললে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। যেদিন আমাকে টাচ করছো সেদিন তোমার রিয়াকশন কেমন ছিল সেটা জানিয়ে দিব সবাইকে। মনে রেখো, সাফিনের জন্মদিনের পর আরও 1 বছর কেটে যায়। আজ রোজের ডেলিভারি। ওটি শেষে নার্স দুটো ফুটফুটে মেয়ে বাবু মেঘের কোলে দিয়ে গেল। ধবধবে সাদা চেহারায় বাদামি রঙের চোখ মোহিত করছে সবাইকে। সাফিন একটা বাবুকে নিজের কোলে দিতে বলল। সাফিনের কথায় মেঘ নিচে বসে সাফিনকে বাবু দেখায়। তুমি ছোট সাফিন, বনুদের কোলে নিতে পারবে না। ওরাও তো অনেক ছোট, ওদের তো নিতে চাচ্ছি না। এই হালকা সাদা বাবুটাকে নিতে চাচ্ছি। সুন্দর বাবুটা তুমি রাখো। এই হালকা সাদা বাবুটাই আমার মুন। কি করে বুঝলে এটা তোমার মুন? কারণ এর কপালেও আমার আম্মুর মতো ছোট তিল আছে। মেঘ এবার নড়ে চড়ে বসে। সাফিনকে চেয়ারে বসিয়ে ওর কোলে মুনকে রাখে। সাফিন শক্ত চেপে ধরে মুনকে, যেন একটু আলগা হলেই মুন হারিয়ে যাবে ওর থেকে। রোজকে একটু পর কেবিনে দেওয়া হবে। আরাব আর রায়ান সেদিকটা দেখছে। মেঘ সাফিনের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তোমার সাদিয়া আম্মু এখনো আসে সাফিন? না বাবাই। কেন আসতো সেটা জানো তুমি? তোমার সাথে খেলতো আম্মু। ধুর, আমি কি ছোট যে আমার সাথে খেলবে? আম্মু তো শুধু আমার জন্মদিনে আসতো, কিন্তু লাস্টবার এসে বলে গেছে সে নাকি আর কখনো আসতে পারবে না। সে নাকি আমাদের চাঁদনি গিফট করে যাচ্ছে। তাই তো তোমাকে আমি লিটিল মুনকে আনতে বলেছিলাম। আচ্ছা, তুমি কি কিছু জিজ্ঞেস করতে চাও আমাকে? না, তুমি মুনকে নিয়ে বসে থাকো। বিকালে বাড়ি যাব আমরা। আমি বুঝতে পারি বাবাই যে তুমি কিছু জানতে চাও। আমি এখন জানি সবকিছু। 7 বছর হয়ে গেছে আমার, তাই আম্মু আমাকে সব বলে দিয়েছে। আম্মু পরী ছিল, স্বপ্নীল আব্বুকে আম্মু ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের 1 বছরের মাথায় আমি হই। আম্মু নাকি শুধু আব্বুকে দেখার জন্যই কলেজে ভর্তি হয়েছিল। তখনই রোজ মাম্মাকে দেখে আম্মু প্রথমে অবাক হলেও কিছু বলে না। পরী বলে আম্মু সব সময় পর্দায় থাকত।
তাই আব্বু আর দাদু ছাড়া কেউ আম্মুর চেহারা দেখতে পারেনি। পাশাপাশি আম্মু জানতো আব্বু আর দাদু বেশিদিন বাঁচবে না। আব্বু সিঁড়ি থেকে স্লিপ করে পড়ে যাবে আর দাদু অ্যাক্সিডেন্ট করবে। তাই আম্মু দাদুর সাথে সেদিন গাড়িতে গিয়েছিল, যার কারণে অ্যাক্সিডেন্টে দাদুর পাশাপাশি আম্মুকেও মৃত বলা হয়। আম্মু যাওয়ার আগে আব্বুকে সবটা বলে গিয়েছিল। তাই আমার দায়িত্ব তোমাদের দেওয়া হয়। আমি প্রথমে মাম্মাকেই আম্মু ভাবতাম। মাম্মা আমাকে কখনো ফিল করতে দেয়নি যে আমি তার ছেলে নই। সেদিন মুন্নিকেও আমি না, সাদিয়া আম্মু মেরেছিল। ফায়দা ছিল যে সাদিয়া আম্মু সবার রূপ ধারণ করতে পারত। যেহেতু আমি মাম্মাকে ভালোবাসি তাই আম্মু আমার রূপেই মুন্নিকে মেরেছে, যেন তোমাদের জীবনে কোনো কষ্ট না আসে, আমি যেন কোনো কষ্ট না পাই। আমাকে তোমরা অ্যাডপ্ট করেছ, কিন্তু তোমরা কি জানো আমি কেন তোমাদের সাথে আছি? মুনের জন্য। তোমাদের একটা মেয়েকে আমি বিয়ে করব। এতে তোমরা বাধা দিতে পারবে না, কারণ আমি না তোমাদের নিজের ছেলে না ওদের ভাই। আমার কোলে যে বাচ্চাটা আছে একে চাই আমি। সব সময়ের জন্য কাছে চাই একে। ভয় নেই, আমি জিন নই। আমিও তোমাদের মতোই মানুষ। আম্মুকে আর পাবো না বলে মুনকে আঁকড়ে ধরতে চাচ্ছি। গতকাল আম্মু বলে গেছে যে সে আর কখনো আসবে না। ছোট ছিলাম, কষ্ট পেতাম বলে এই 3 বছর এসেছে, কিন্তু আর আসতে পারবে না। তাই আমাকে মুনকে নিয়েই থাকতে হবে। আমাকে কি তোমাদের মুন দেবে না? আমি কখনো ওকে কষ্ট দেব না। তোমাদের আরেকটা মেয়ে তো আছে, তোমরা ওকে নিয়ে থাকো, আমি মুনকে নিয়ে থাকি। সাফিনের কথায় মেঘের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হল। এইটুকু ছেলে এসব কি বলছে? মেঘের এখন কি বলা উচিত? আচ্ছা, আগে বড় হও, তারপর মুনকে তোমার সাথে বিয়ে দিব। এখন তো ছোট তোমরা। সত্যিই দেবে? হ্যাঁ দিব। এখন মুনকে আমার কাছে দাও, আর তুমি গিয়ে চাচ্চুদের সাথে ঘোরাঘুরি করো। আমি কি তোমার মতো বাবাই? মাম্মাকে ছেড়ে যাওয়ার পর মাম্মা যেমন তোমার জন্য কষ্ট পেয়েছে, আমি চাই না মুনও আমার জন্য তেমন কষ্ট পাক। বুঝেছ? সাফিনের কথায় ভ্যাবাচাকা খায় মেঘ। পিচ্ছি দেখি ওর চেয়েও বেশি স্মার্ট। এই বয়সেই এত পাকা পড়ে কি হবে আল্লাহই জানে। সাফিন কিছুটা থেমে আবার বলে, তুমি মাম্মার জন্য যে বাড়িটা বানাচ্ছ সেটা মাম্মাকে কবে গিফট করবা বাবাই? সাফিনের কথায় চমকে তাকালো মেঘ। এই কথাটা ও জানল কিভাবে? তুমি জানলে কিভাবে? সাফিন সব জানে। মাম্মার স্বপ্ন ছিল ঢাকায় একটা বড় বাড়ি বানাবে, যেখানে মাম্মার সকল প্রিয়জন ভালোবাসার মানুষ একসাথে থাকবে। অলরেডি 4তলা বাড়িটা কমপ্লিট করে ফেলেছ তুমি। একটা ফ্ল্যাটে 3টা করে রুম। মোট 104টা ফ্ল্যাট হয়েছে। আরও একতলা বাকি আছে, যেখানে 26টা ফ্ল্যাট হবে। তাই না? তুই কেমনে জানলি রে বাপ? দয়া করে চুপ থাক, না হলে সব পরিশ্রম বৃথা যাবে। তোমার মুখে এ ধরনের কথা শুনতে না খুব ভালো লাগে বাবাই। হি হি হি। শুনো, আমার আর মুনের জন্য আলাদা ফ্ল্যাট রাখবা। কেন আলাদা ফ্ল্যাট কেন? তোমরা তো আমাদের সাথে থাকবে। বিয়ের পর তো আলাদাই থাকতে হবে। তখন তো আমাদেরও বাবু হবে। অনেকগুলো বাবু হবে আমাদের। সবাই মিলে কি ঠেসে ঠুসে 3 রুমে থাকব কিভাবে? মেঘের মন চাচ্ছে মাটি ফাঁক করে তার মধ্যে ঢুকে যেতে। রেলগাড়ির মতো চললেও হতো, সাফিনের মস্তিষ্ক তো প্লেনের গতিতে ছুটছে। বিকালে রোজকে বাড়িতে নিয়ে আসা হয়। নার্সরাও বাড়িতে আসে। সব কাজ বাড়িতে হবে। কিন্তু ঝামেলা এক জায়গাতেই, মুনকে সাফিন কারোর কাছে দিচ্ছে না। নার্সদের সাথে বিকাল থেকে অলরেডি 4বার ঝগড়া হয়েছে। বাড়ির সবাই সাফিনের কাজ দেখে মিটিমিটি হাসছে। মাসখানেক পর রোজকে নিয়ে মেঘ রেড রোজ প্যালেসে আসে। রোজের এনজিওর ঠিক পাশেই বিল্ডিংটা। এখানে কয়েকটা নেশার দোকান ছিল,
সেগুলো আর নেই। তার পরিবর্তে বিশাল বড় এ বিল্ডিং দেখে চোখ লেগে আসছে রোজের। মাম্মা রেড রোজ প্যালেস। তোমার স্বপ্ন, তোমার সব প্রিয়জন থাকবে এখানে। তাই বাবাই এটা তোমার বার্থডে গিফট হিসাবে দিচ্ছে। মেঘ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রোজ ভ্রু কুঁচকে তাকায় মেঘের দিকে। কি হলো? কোথায় কোনো গিফট? কেন দিচ্ছি? তোমার ছেলে সব আগে থেকেই জানে। ছেলে নাকি জ্যোতিষী বুঝে উঠতে পারছি না। সাদিয়া ভাবি সবকিছু বলে দিয়ে গেছে ওকে। কিন্তু এটা তো অনেক। চুপ থাকো রোজ, এখন হিসাব নয়। মেঘের কথা শেষ হতেই সাফিন বলে, বাবাই ভুলে যেও না, আমি ফিউচার মিস্টার জিনিয়াস। তোমাদের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকব আমি। মুনের একটা প্রেস্টিজ আছে না? মাম্মার মতো ওকেও তো মাথা তুলে বলতে হবে ওর হাজবেন্ড মিস্টার জিনিয়াস। সাফিনের কথা শুনে সবাই হাসল। মুনও হা করে হাসছে। সেটা দেখে সাফিন লাফিয়ে উঠল। দেখো মুনও হাসছে। মুন আমার কথা বুঝতে পেরেছে, তাই না মাম্মা? সাফিনের কাণ্ড দেখে রোজের হাসি থামছেই না। 1 মাসের একটা বাচ্চা নাকি ওর কথা শুনে হাসছে, আর ও সেই খুশিতে লাফাচ্ছে। 19 বছর পর দিয়ার ছেলে দীপ আর মুন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, ঠিক তখন সাফিন এসে পেছনে থেকে মুনকে জড়িয়ে ধরে। মৌ, মুনের বোন, ওদের দেখছে আর হাসছে। এটা সাফিনের প্রতিদিনের কাজ। অফিসে যাওয়ার আগে একবারের জন্য হলেও মুনকে জড়িয়ে ধরতে হবে ওর। দীপ দাঁত কেলিয়ে বলে, আজ সবার ছোট বলে জড়িয়ে ধরার মানুষ জুটল না কপালে। মুন রেগে বলে, একটা থাপ্পড় দিব শয়তান। বয়স কত তোর? 17 ও হয়নি, এখন এসব চিন্তা? বারে, বুবুরা যদি খোলামেলা জড়াজড়ি করতে পারে তাহলে আমি বলতে পারবো না? কি বলো মৌ বুবু? মৌ সায় দিল, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। তোরা করলে দোষ নেই, আমরা বললেই দোষ। মুন রেগে সাফিনের দিকে তাকালো। দেখলেন তো, আপনার জন্য সব ভাইবোনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যে পরিমাণে অসভ্য তার ডাবল হচ্ছে এরা। কতবার মানা করেছি এসব বব। মুনের কথা শেষ হবার আগেই সাফিন বলল, ভাবছিলাম মৌ আর দীপকে স্কুটি এবং বাইক গিফট করব। কিনেও ফেলেছি, চাবিটা পকেটেই আছে। তবে এটা শুনে মৌ আর দীপ ঝাঁপিয়ে পড়ল সাফিনের ওপর। তুষি গ্রেট হো ভাইয়া, থ্যাংক ইউ। দীপ আর মৌ চাবি নিয়ে লিফটে উঠে পড়ল। মুন ড্যাবড্যাব করে তাকিয়ে আছে সাফিনের দিকে। সাফিন মুনের দিকে এগিয়ে এসে মুনের কপালে গভীরভাবে ঠোঁট ছোঁয়াল। মুন রাগী চোখে তাকায়। আমিও তো স্কুটি চেয়েছিলাম, আমাকে কি দিলেন? তোমাকে তো পুরো সাফিনটাই দিলাম। আর কি চাও? বাচ্চা কাচ্চা? ওটা তো বিয়ের পর দিব। নাকি বিয়ের আগে চাচ্ছ? এইটুকু সবুর করতে পারছো না? উফ, আপনি এত। সাফিন দুহাতে মুনের কোমর জড়িয়ে ধরে। আমি এত কি? খারাপ, ভীষণ খারাপ। সাফিন হেসে মুনকে নিয়ে নিচে নামে। মৌ আর দীপ স্কুটি ঘুরে ঘুরে দেখছে। চাবি ঢোকানোর কোনো জায়গাই খুঁজে পাচ্ছে না। কি রে, তোরা এখনো যাসনি? মৌ চটে গিয়ে বলে, চাবি দিয়ে স্টার্ট করব, কিন্তু কোথায় কি সেটা তো বুঝতেই পারছি না। স্কুটিটা সুন্দর, তবে অদ্ভুত টাইপের। মনে হচ্ছে কেউ এর উপর হাত লাগিয়ে পুরো নকশা বদলে দিয়েছে। সাফিন হেসে বলে, কিছুই করিনি, তোদের যে ভুলো মন, তাই তোদের জিনিসের সেফটির জন্য আমি চাবির জায়গাটা লক করে রেখেছি। তোদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওটা ওপেন হবে, দেন চাবি দিয়ে স্টার্ট দিবি। পুরো একদিন লাগছে এটা করতে, বুঝলি? মৌ আর দীপ দ্রুত গিয়ে চেক করল বাইক। সত্যিই তো। দীপ খুশিতে চিল্লিয়ে বলল, জিনিয়াস ভাই, তুমি আসলেই জিনিয়াস।
থ্যাঙ্কস এবং বাই নাও। মৌ বুবু চলো। মুন মৌকে চিল্লিয়ে ডাকল। এই দাঁড়া, আমিও যাব। এই মৌ। মৌ পেছনে না ঘুরে উত্তর দিল, স্কুটিতে জায়গা নাই, তুই তোর মিস্টার জিনিয়াসের সাথে আয়। আমরা গেলাম। মুন মন খারাপ করে সাফিনের দিকে তাকাল। সাফিন কিছু না বলেই হুট করে কোলে তুলে নেয় মুনকে। এ কি? হুসসস, কোনো কথা বলবে না? প্রতিদিন ওদের সাথে যাও কেন? আজ থেকে আমার সাথে যাবে। ওরা তোমাকে আর সাথে নেবে না। নিবে ওরা। আপনি নামান আমাকে। ওদের স্কুটি আর বাইক কিনে দিয়েছি তোমাকে না নেওয়ার জন্য। তোমাকে নিজের সাথে নিয়ে যাব বলেই এত কিছু করলাম, আর তুমি ওদের সাথে যেতে চাচ্ছ? এত নিষ্ঠুরতা করতে পারবে আমার সাথে? মুন আর কথা বাড়াল না, কারণ এই মানুষটা রোজ আর মেঘ ছাড়া কারোর কথাই শোনে না। আর মুন যদি নালিশও করে তবুও মেঘরোজ শুধু হাসবে, কিছু বলবে না। জানালা দিয়ে সাফিনকে দেখছিল রোজ, ঠোঁটে বাঁকা হাসি। মেঘ এসে রোজের পাশে দাঁড়াল। মেঘরোজ অপলক দৃষ্টিতে মুগ্ধ হয়ে দেখতে থাকে নিজেদের সন্তানদের। তখনই পেছনে থেকে নীরা, নিভি রায়ানের একমাত্র মেয়ে, চিল্লিয়ে বলে, রোজানু, তোমাদের ছেলে থুরি প্রেজেন্ট মিস্টার জিনিয়াস আমাকে কিছু দিল না। এর বিচার না করা অবধি তুমি মেঘরোদ্দুরের থেকে আলাদা থাকবে। নো রোম্যান্স, নো লাভ, অনলি পানিশমেন্ট ফর সাফিন ভাইয়া। নীরার কথা শুনে মেঘ রোজের দিকে তাকাল। আমার দিকে তাকাও কেন? তুমি না মিস্টার জিনিয়াস? কলেজ লাইফে তো সেই ভাবনিতা। নাও এর বিচার করো। প্রথমেই বলে রাখলাম আমি কিছু করতে পারবো না। তোমার ছেলে তোমার মতোই হয়েছে, এতে আমার কোনো ফল্ট নেই। ওকে? 22 বছর আগের সেম ডায়লগ মনে পড়ায় হাসল মেঘ। নীরাও মিটিমিটি হাসছে। রোজ নীরাকে টেনে বুকে জড়িয়ে নিল। আজ বাড়ি আসুক সাফিন। ওর পানিশমেন্ট হিসাবে 2 মাসের মধ্যে ওদের বিয়ে দেওয়া হবে। বিয়েতে ওকে যেভাবে খুশি নাচাবি, তখন কিছু বলবো না। কথাটা শোনামাত্র আদ্রিয়ান, আরজা, সুস্মি, আরিয়ান, আয়মান, মীরা, ঈশানী, শাহরিয়ার দরজা থেকে হুড়মুড় করে গড়িয়ে পড়ল ঘরের মেঝেতে। রোজকে দিয়ে বিয়ের কথাটা পাকাপাকি করার জন্য সাফিন ওদের পাঠিয়েছিল। কিন্তু দরজারও তো কষ্ট হয়, এতগুলো মানুষের ওজন কি সহ্য করতে পারে নরম তুলোর মতো দরজাটা? মেঘরোজকে ভ্রু কুঁচকে তাকাতে দেখে সবাই একসাথে সরি বলল। রোজ গম্ভীর গলায় বলল, কি হচ্ছিল? নীরা আমতা আমতা করে বলে, সাফিন ভাইয়া পাঠিয়েছে আমাদের। আমরা সত্যিই কিছু জানি না। গাইস রান ফাস্ট। নীরা কথাটা বলেই দৌড়ে চলে যায়। বাকিরা উঠে হাসার চেষ্টা করেই দৌড় দিল। রোজ মেঘের দিকে তাকায়। মেঘ শার্টের হাতা ফোল্ড করতে করতে রোজের চোখের দিকে তাকায়। রোজও মেঘের চোখের দিকেই তাকিয়ে আছে। মেঘ ঠোঁট বাঁকিয়ে স্লো ভয়েসে গাইল, এই চোখে তাকিও না। তুমি লুটপাট হয়ে যাবে। তুমি চৌচির হয়ে যাবে। তুমি লুটপাট হয়ে যাবে। সমাপ্ত।